তো ক্লাস 7 শুরু করতেছি, যেটা হচ্ছে স্যারের 8 নম্বর ক্লাস। কিন্তু ফার্স্ট ক্লাসে তো কিছু পড়ায় নাই, সো এটা হচ্ছে সেকেন্ড ক্লাস থেকে যদি হিসাব করি সেক্ষেত্রে এটা 7 নম্বর ক্লাস। তাহলে আহ এই 7 নম্বর ক্লাসে স্যার দুইটা জিনিস পড়াইছে। একটা হচ্ছে একটা ম্যাথ করাইছে, যেটা হচ্ছে আমাদের যে সিএমএল ডিরাইভ করছি যেটা লাস্ট ক্লাসে। সিএমএল ক্যাপিটাল মার্কেট লাইন, এটা কিন্তু লাস্ট ক্লাসে ডিরাইভ করা হয়েছে। সো ওইটার বেসিসে একটা ম্যাথ। আর ইস্যু 2 হইতেছে ডিরাইভেশন অফ সিএপিএম। সো এটা একদম নতুন একটা টপিক। আমরা এতদিন সিএএল সিএমএল এগুলা দেখছি। তো এই ইস্যু 1 করলে হচ্ছে সিএএল সিএমএল এর বিষয়গুলো শেষ হবে। এরপর নতুন একটা টপিক, সেটা হচ্ছে সিএপিএম, আমাদের যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সেটা শুরু হবে। তো এই ক্লাসটা আগের লেকচারের সাথে আসলে জড়িত। সো আগের লেকচারে আমরা সিএমএল ইকুয়েশন নামে একটা ইকুয়েশন ডিরাইভ করছি, যেটা হচ্ছে এটা RF প্লাস RM মাইনাস RF বাই সিগমা এম ইন্টু সিগমা পি। তো আমাদেরকে এখানে কিছু ডাটা দিয়ে দিছে। ডাটাটা হচ্ছে যে একটা মার্কেট পোর্টফোলিও, একটা একটা মার্কেট পোর্টফোলিও দেওয়া আছে, এবং একটা টি বন্ড দেওয়া আছে, ট্রেজারি বন্ড। ঠিক আছে, দুইটা অ্যাসেট দেওয়া আছে। তাহলে প্রথম অ্যাসেট যেটা মার্কেট পোর্টফোলিও, তার রিটার্ন দেওয়া আছে 15%, সাথে আমাকে রিস্ক নিতে হবে 20%। আমি যদি টি বন্ডে ইনভেস্ট করি, ট্রেজারি বন্ডে, সেক্ষেত্রে আমি রিটার্ন পাবো 5% উইদাউট এনি রিস্ক। সো এই চারটা ইনফরমেশন থেকে আমাদেরকে ডেভেলপ করতে হবে সিএমএল ইকুয়েশনটা। তো সিএমএল ইকুয়েশন যেটা আমরা জানি, যেটা বের করছি, সেটা বসাই দিলাম। এখানে তো ডিরাইভেশন করতে বলে নাই যে সিএমএল টা ডিরাইভ করে দেখাও, তাহলে হয়তো বা আমরা একদম ডিরাইভেশন শুরু থেকে স্টার্ট করতাম। কিন্তু এখানে কি বলছে, যে এই যে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে, এগুলোর বেসিসে তোমার সিএমএল ইকুয়েশনটা কি হবে সেটা ডিটারমিন করো। তো সিএমএল জেনারেল ইকুয়েশন যেটা আমরা জানি সেটা বসাইলাম, সেখানে এই ইনফরমেশন গুলো বসাই দিলাম। তাহলে কি আসতেছে, RF এর মান বসাইলাম, RM 15%, RF 5%, সিগমা এম দেওয়া আছে প্রশ্নে যে সিগমা এম 20%, আর সিগমা পি যেটা হচ্ছে আমার পোর্টফোলিওর সিগমা, এটা কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, আমি পোর্টফোলিওর পি কেন বলতেছি, এটা কিন্তু মার্কেট পোর্টফোলিও। এটা আসলে এটার পোর্টফোলিও আর এটা এটা কিন্তু এক না, এটা কিন্তু মার্কেট পোর্টফোলিও। সো মার্কেট পোর্টফোলিও আর টি বন্ড, এই দুইটা অ্যাসেট মিলে আমি আর একটা পোর্টফোলিও বানাইছি আর কি। ঠিক আছে, মার্কেট পোর্টফোলিওটা যেটা হচ্ছে একটা S&P 500 ইন্ডেক্স, এইটা আর টি বন্ড মিলে আমি নতুন একটা পোর্টফোলিও বানাইছি। আমার যে পোর্টফোলিও সেটার রিটার্ন আমি বের করতে চাই, এক্সপেক্টেড আরপি সেটা বের করতে চাই। সো এই রিটার্নটা কার উপর ডিপেন্ড করবে, আমার যে পোর্টফোলিও সেটার রিস্কের উপরে। তাহলে এক্সপেক্টেড আরপি, এখানে যদি আমি আরপি লিখি, আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, আরপি সমান সমান 0.05 প্লাস 0.5 সিগমা পি। তার মানে সিগমা পি এর উপর ডিপেন্ড করবে আমার আরপিটা। সিগমা পি মানে হচ্ছে আমার পোর্টফোলিওর সিগমা, আর রিটার্ন মানে হচ্ছে আমার পোর্টফোলিও রিটার্ন। আর এই মার্কেট পোর্টফোলিওকে আমরা সিম্পলি একটা অ্যাসেট হিসেবে বিবেচনা করতেছি। মার্কেট পোর্টফোলিও একটা অ্যাসেট, টি বন্ডও একটা অ্যাসেট, দুইটা অ্যাসেট মিলে আমার পোর্টফোলিওটা গঠিত হইতেছে। সো 1 নম্বর কোয়েশ্চেনের আনসার শেষ, যেটা ছিল যে ডেভেলপ দি সিএমএল ইকুয়েশন। সো সিএমএল ইকুয়েশন আমরা পেয়ে গেছি 0.05 প্লাস 0.56 পি। ওকে, তো সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড রিস্ক হোয়ার ওয়েট ইন দ্য মার্কেট পোর্টফোলিও ইজ এত। তার মানে আমাদের তো অ্যাসেট দুইটা, একটা হচ্ছে মার্কেট আর একটা হচ্ছে টি বিল বা টি বন্ড। তো এখানে কি বলে দিছে যে মার্কেটের রিটার্ন কিন্তু আমরা জানি, মার্কেটের রিটার্ন কত, 15। মার্কেটের রিটার্ন হচ্ছে 15, আর টি বিলের রিটার্ন কত, টি বিলের রিটার্ন হচ্ছে 5। এখন যদি আমাকে পোর্টফোলিও রিটার্ন বের করতে বলে, আমি কি করব,
এটাকে ওয়েট দিয়ে গুণ দিব প্লাস এটাকে ওয়েট দিয়ে গুণ দিব, তাহলে তো আমার পোর্টফোলিও রিটার্ন চলে আসবে। তাইলে এখন ওয়েট গুলা কত দেওয়া আছে, তো এই যে প্রশ্ন বলে দেওয়া আছে, প্রথমে ওয়েটটা হচ্ছে মার্কেট পোর্টফোলিওতে ওয়েট হচ্ছে 0%। মার্কেট পোর্টফোলিওতে ওয়েট কত? 0%। তাহলে মার্কেট পোর্টফোলিওকে আমি 0 দিয়ে গুণ দিলাম, আর টি বিলের এটাকে আমি 100% দিয়ে গুণ দিলাম। তো এই হচ্ছে আমার পোর্টফোলিও রিটার্ন, এই দুটো আমি যোগ করে নিব। সেম ভাবে 25%, তাহলে চেঞ্জ করবো 25, এখানে বসবে 75। এরপরে বলছে 75, তার মানে মার্কেট এটা 75, পরের তাহলে অটোমেটিক এটা 25। এরপরে বলছে মার্কেট এটা 100%, তাহলে মার্কেট এটা এখানে 100 বসবে, এখানে তাহলে 0 বসবে। এবারে পোর্টফোলিও রিটার্ন গুলো এখানে বের করে দেখাইছি। ঠিক আছে, কেস 1, কেস 2, এই যে কেস 3 রিটার্ন গুলো বের করছে এবং রিস্কও বের করছে। সো রিস্ক, প্রথম কেস যেখানে হচ্ছে আমার মার্কেটে মার্কেটে আমার ইনভেস্টমেন্ট 0। তাহলে মার্কেটে যেহেতু আমার ইনভেস্টমেন্ট 0, তাহলে আমি তো পুরা টাকা ইনভেস্ট করতেছি কোথায়? টি বন্ডে। আমার পুরা ইনভেস্টমেন্ট কোথায়? টি বন্ডে। আমার পুরা ইনভেস্টমেন্ট যদি টি বন্ডে হয়, সেক্ষেত্রে ওইখানে তো রিস্কই নাই। তাহলে আমার পুরা পোর্টফোলিও রিস্কই দাঁড়াইতেছে 0। আমার পুরা পোর্টফোলিও রিস্ক দাঁড়াইতেছে 0। সেকেন্ড যে সিচুয়েশন, সেটা সেখানে হচ্ছে আমার মার্কেটে আমার ওয়েট কত? মার্কেট পোর্টফোলিওতে আমার ওয়েট হচ্ছে 0.25। ঠিক আছে, মার্কেটে আমার পোর্টফোলিওর ওয়েট হচ্ছে 25। তাহলে এই যে রিস্কের ফর্মুলাতে জাস্ট কি করব, এই যে 0.25 ওয়েটটাকে স্কোয়ার করলাম, আর মার্কেটের যে রিস্ক সেটাকে স্কোয়ার করলাম। এই দুইটাকে স্কোয়ার করলেই তো হয়ে যায় আমার পোর্টফোলিও রিস্ক। পোর্টফোলিও রিস্কের ফর্মুলাতে এত ছোট না, পোর্টফোলিও রিস্কের ফর্মুলাতে তো আরো দুইটা পার্ট আছে, প্লাস দিয়ে সিগমা স্কোয়ার 1, মানে সিগমা এফ স্কোয়ার ডাব্লিউ এফ স্কোয়ার, প্লাস 2 × সিগমা বি, এরপরে হচ্ছে WA WB RAB। এই পুরো ফর্মুলাটা তো আমাদের রিস্কের ফর্মুলা, যেটা পোর্টফোলিও। সো পোর্টফোলিওর ফর্মুলা তো অনেক বড়। সো এটাও 0 হয়ে যায় না? এটাও 0 হয়ে যায় না, কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে তো রিস্ক টিবিলের সিগমা আছে, টিবিল। তো টিবিলের সিগমা যে কম্পোনেন্টটা আছে, সেটার কারণে তো এই অংশটাও 0 হয়ে যাবে, এই অংশটাও 0 হয়ে যাবে। যার কারণে থাকতেছে শুধু এই অংশটা। তো এই 5% এভাবে আসলো। সেম ভাবে কেস 3 এর রিটার্ন বের করা হইলো, কেস 3 এর রিস্ক বের করা হইলো। কেস 4 এটার ফর্মুলা লাগে না, কারণ কেস 4 এতে 100% ইনভেস্টমেন্ট ইন মার্কেট পোর্টফোলিও। তো আমি যদি আমার 100% ইনভেস্টমেন্ট করতেছি মার্কেটে, তাহলে মার্কেটের যে রিটার্ন সেটাই হয়ে যাবে আমার পোর্টফোলিওর রিটার্ন। মার্কেটের রিটার্ন কত? 15। এটাই হয়ে গেছে আমার পোর্টফোলিও রিটার্ন, কারণ আমি পুরো টাকা তো এখানে ইনভেস্ট করতেছি। সেম ভাবে মার্কেটের যে রিস্ক, যেটা হচ্ছে 20, সেটাই হয়ে যাবে আমার পোর্টফোলিওর রিস্ক। সো এই হচ্ছে চারটা কেস, কেস 1, কেস 2, কেস 3, কেস 4। এই চারটা কেসকে নিয়ে আমরা একটা গ্রাফ বানাইতে পারি। চারটা কেসেই কেন নিতে হবে বিষয়টা এরকম না, আমি জাস্ট কেস 1 নিলাম আর কেস 4 নিলাম, দুইটা কেস নিয়ে আমি চাইলে কি করতে পারি, একটা গ্রাফ জেনারেট করে ফেলতে পারি, যে গ্রাফটাকে আমরা বলবো সিএমএল গ্রাফ। আমি যদি এখানে গ্রাফটা আঁকি, সেটা হচ্ছে আমার যে কেস 1 কেস, আচ্ছা গ্রাফের অ্যাক্সিস গুলো আগে ঠিক করি। নিচে হচ্ছে সিগমা পি, যেটা হচ্ছে পোর্টফোলিও রিস্ক, আর উপরে হচ্ছে আরপি, যেটা হচ্ছে পোর্টফোলিও রিটার্ন। ঠিক আছে, তো প্রথম সিচুয়েশনে আমার সিগমা পি কত আর আরপি কত? সিগমা পি হচ্ছে 0, আরপি হচ্ছে 5%। তার মানে 0 এবং 5 মিলে আমার একটা কোঅর্ডিনেট। সিগমা পি হচ্ছে 0, সিগমা পি যে 0 এখানে, আর রিটার্ন হচ্ছে 5%, তার মানে এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি হবে? সেকেন্ড পয়েন্ট হবে হচ্ছে কেস 4টাকে আমি নিতে পারি, যেটা হচ্ছে সিগমা পি 20। তাহলে সিগমা পি ধরে নিলাম এখানে 20,
আর আর পি রিটার্ন হচ্ছে 15, তাহলে রিটার্ন হবে ধরে নিলাম এখানে 15। তাহলে এই পয়েন্টটা হবে না আমার কোঅর্ডিনেটটা? এই দুইটা পয়েন্টকে আমি জাস্ট সিম্পলি টান দিয়ে যোগ করে দিলাম। এটা হয়ে গেল আমার কি সিএমএল, এটা হয়ে গেল সিএমএল। ঠিক আছে, তো সিএমএল এর দুইটা পয়েন্ট পাইলাম, দুইটা পয়েন্ট দিয়ে লাইনটা ড্র করে ফেলতে পারি। আমি চাইলে এখানে আরো কিছু পয়েন্টকে নিয়ে আসতে পারি, আরো কিছু পয়েন্টকে নিয়ে আসতে পারি। সাপোজ আমি যদি বলি যে সিগমা পি আমার 5%, সিগমা পি আমার 5, তাহলে আমার কাছে ইকুয়েশনটা আছে না? এই যে ইকুয়েশনটা, সিগমা পি এর মান আমি যদি 5 বসাই, তাহলে আমার রিটার্ন কত আসে? সিগমা পি যদি আমি 5 বসাই এখানে, তাহলে 5 × 0.5, তাহলে হচ্ছে আড়াই, 2.5%, আর এখানে আছে 5%, তাহলে 7.5% হয়। তাহলে 5 যখন, তখন রিটার্ন 7.5। আমি এটা বসাইতে পারি এখানে 5-এর জায়গায়, এই হচ্ছে 7.5। এগুলা এটা এখানে থাকবে, এই পয়েন্টটা এই লাইনের উপরেই থাকবে। এরপরে আমি যদি রিস্ক 10 বসাই, তাহলে 10 বসাইলে আমার রিটার্ন রিস্ক একটা আসবে, রিটার্ন আসবে রিস্ক। তো ওই পয়েন্টটা হচ্ছে আমার কি হবে, গ্রাফের উপরেই পড়বে। ঠিক আছে, এরকম আর কি। এই হচ্ছে গ্রাফটা, একটা ফেললাম। গ্রাফ আঁকতে বলতে পারে, গ্রাফ আঁকলে তো সিম্পল, জাস্ট ইন্টারসেপ্টটা দিব। এটা হচ্ছে ইন্টারসেপ্ট, যেটা হচ্ছে এই যে আমাদের আরএফ, যেটা এই যে এটা, এটা হচ্ছে আমার একটা কোঅর্ডিনেট। আর একটা কোঅর্ডিনেট হচ্ছে আমি সিগমা পি এর মান বসাইয়া বের করে নিব, তাইলে হয়ে যাবে। দুইটা কোঅর্ডিনেট পেয়ে গেলাম, দুইটা কোঅর্ডিনেট দিয়ে আমি গ্রাফটা এঁকে ফেলতে পারি। অথবা আমরা যেটা করতে পারছি, এখানে কেস 1 এবং কেস 4 নিছি, এই দুইটা নিলেও হয়ে যাচ্ছে। মানে যে কোনো ভাবে আসলে গ্রাফটা লিনিয়ার গ্রাফ যে কোনো ভাবে আঁকা সম্ভব। এরপরে যাই ডিরাইভেশন অফ সিএপিএম এ। ডিরাইভেশন অফ সিএপিএম, সিএপিএম যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা খুবই কমন একটা মডেল। তো এটা কিভাবে ডিরাইভ করা হয়েছে আসলে এটা দেখা হবে। তো এটা ডিরাইভেশনের, আসলে ডিরাইভেশনটা একটু বড় আছে। তো এটার কিছু স্টেপ যদি আমি বলতে চাই, প্রথম স্টেপটা হচ্ছে আমরা যেটা করব যে কিছু আহ একটা মার্কেট পোর্টফোলিও নিব, একটা রিস্কি অ্যাসেট নিব। ঠিক আছে, তাহলে দুইটা অ্যাসেট হইলো, মার্কেট পোর্টফোলিও মানে একটা অ্যাসেট, আর রিস্কি অ্যাসেট মানে হচ্ছে একটা অ্যাসেট। সো এই দুইটা অ্যাসেটের রিটার্ন বের করব। প্রথম স্টেপ হচ্ছে কি বের করা, আমাদের পোর্টফোলিও রিটার্ন বের করা। পোর্টফোলিও রিটার্ন বের করে 2 নাম্বার স্টেপ হচ্ছে সেটাকে আমরা W1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। W1 এর সাপেক্ষে কি করব, ডেরিভেশন বা যেটা বলে ডিফারেন্সিয়েশন করব। কি ডেরিভেশন বলবো, W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে W1 এর মান 0 বসাবো। ঠিক আছে, 3 নাম্বার স্টেপ হচ্ছে কি, ডিফারেন্সিয়েশন করার পরে যে লাইনটা আসবে সেখানে W1 সমান কি বসাবো, 0 বসাবো। W1 ইকুয়াল টু 0 বসাইয়া দেখবো ইকুয়েশনটাতে, ইকুয়েশনটা কি দাঁড়ায়। ওইটা হবে আমাদের রিটার্ন নিয়ে 3টা কাজ। ঠিক আছে, লাস্ট কাজ হচ্ছে আমাদের কি করব, W1 সমান 0 বসাবো। তাহলে এই হচ্ছে 3টা কাজ করলাম। 4 নাম্বার কাজ হবে আমাদের রিস্ক নিয়ে। এই যে পোর্টফোলিওর যে রিস্ক, পোর্টফোলিওর রিস্কটা বা সিগমা স্কয়ার যেটা আছে, ভেরিয়েন্স, ভেরিয়েন্সটা বের করব। ভেরিয়েন্সটা বের করে এটাকে ডিফারেন্সিয়েশন করব W1 এর সাপেক্ষে। এটাকে কি করব, W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এরপরে এখানে একটু ঝামেলা হয়ে যাবে, যে সিগমা স্কয়ার পি বের করছি। হ্যাঁ, এরপরে একটু সিগমাটা আবার স্যার বের করে দেখাইছে, যে সিগমা পি স্কয়ারের জায়গায় 6 নাম্বার স্টেপে কি করা হয়, সিগমা পি, সিগমা স্কয়ার পি স্যার ফার্স্টে বের করছে, এরপরে W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এরপরে সিগমা পিটা বের করছে। তো আসলে এটা না করে আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে ডিরেক্ট সিগমা পি বের করা যাবে কিনা। 4 নাম্বার স্টেপে আমি সিগমা পি কেন বের করতেছি না, সিগমা পি বের করে আমি সেটাকে ডিফারেন্সিয়েশন করলেই তো হয়।
স্যার বলছে হ্যাঁ হবে, হবে না কেন? তাহলে সিগমা স্কোয়ার পি স্যারের মতো যদি যাইতে চাই, সিগমা স্কোয়ার পি ফার্স্টে বের করব, এরপর W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এরপরে সিগমা পিটা বের করে নিব। সিগমা স্কোয়ার পি থেকে সিগমা পিটা বের করে নিব। সিগমা পি বের করে সেখানে W1 সমান 0 বসাবো। এই যে এখানে যেরকম 3 নাম্বার স্টেপে যা করছিলাম, এখানে 7 নাম্বার স্টেপে এসে সেটাই করবো। W1 সমান কি বসাবো? 0 বসাই দিব। এরপরে যেটা হবে, এই যে এখান থেকে যে ইকুয়েশনটা পাবো, এটাকে ভাগ দিব এই ইকুয়েশনটা দিয়ে, তার মানে 3/7, এটা হবে আমাদের 8 নাম্বার কাজ। 3/7, তাহলে পাবো একটা স্লোপ পাবো, এটাকে কি বলে? স্লোপ পাবো। এই স্লোপটাকে আর একটা স্লোপের, ওই যে আমাদের সিএমএল যে ইকুয়েশনটা আছে না একটু আগে, যে সিএমএল ইকুয়েশনটা, সেটার স্লোপের সাথে ইকুয়াল করে দিব। এই স্লোপটা ইকুয়াল টু সিএমএল এর স্লোপটা, এই দুইটা ইকুয়াল করে বসায় দিয়া এখান থেকে আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল যেটা আছে সেটার ইকুয়েশনটা ডিরাইভ করো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি কয়টা স্টেপ, এখানে 9টা স্টেপ বললাম। এখানে এটা যদি 8 নাম্বার বলি, তাহলে এটা হচ্ছে আমার 9 নাম্বার স্টেপ। ঠিক আছে, মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু এই স্টেপটা মোটামুটি একটু যদি এখন শুনে ফেললে যে আস্তে আস্তে ধরা যাবে আর কি আমরা কোথায় কই যাইতেছি। মানে এখানে তো অনেক বড় একটা প্রসিডিওর, তো এই মাত্র এই প্রসেসটা মনে রাখলে তাহলে হচ্ছে একটু ইজি হবে, যে ট্র্যাক রাখতে, নিজেকে ট্র্যাকে রাখতে একটু সহজ হবে। প্রথমে রিটার্নটা বের করব, W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, W1 এর মান 0 বসাবো। তাহলে আর কথা না বাড়ায় আগাই স্টেপ গুলো। আচ্ছা আমি এগুলোর নাম মুছি আস্তে আস্তে আগাই। তাহলে 1 নাম্বার স্টেপ, রিটার্ন অফ দি পোর্টফোলিও বের করা। তো আমাদের অ্যাসেট কি কি? অ্যাসেট হচ্ছে RM নামের একটা অ্যাসেট, অ্যাসেটের নাম তো মার্কেট পোর্টফোলিও। মার্কেট পোর্টফোলিও রিটার্ন হচ্ছে এক্সপেক্টেড RM, আর এটার রিস্ক কি? রিস্ক হচ্ছে সিগমা এম। আমাদের সেকেন্ড যেটা অ্যাসেট সেটা হচ্ছে রিস্কি অ্যাসেট। ওর যা কুকিলটা এত ডাকে এখানে এসে ডেইলি। সেকেন্ড যে অ্যাসেট সেটা হচ্ছে রিস্কি অ্যাসেট। সো রিস্কি অ্যাসেটের রিটার্নকে আমরা ডিনোট করতেছি এক্সপেক্টেড RI দিয়ে, এক্সপেক্টেড RI। আর এটা ছিল কি? এক্সপেক্টেড RM। সেম ভাবে এটা রিস্ক হচ্ছে সিগমা এম, এটা রিস্ক হচ্ছে সিগমা আই। ঠিক আছে? তো সিগমা আই আর আই, সিগমা এম আর এম। তো এই অ্যাসেটে আমি যদি ইনভেস্টমেন্ট ধরে নেই W1, রিস্কি অ্যাসেটে যদি আমি ধরে নেই W1, তাহলে আর এম এ কি হবে? আর এম এ ওয়েট হবে W2, আর দুইটা মিলাইয়া হবে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? W2 এর মানটা বের করে ফেলতে পারি। W2 সমান কি হবে? 1 - W1। তার মানে এখানে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে W1, রিস্কি অ্যাসেট W1, আর মার্কেট পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট হবে কত? 1 - W1। সিম্পল। এরপরে যেটা করবো, তাহলে আমাদের প্রথম স্টেপ শুরু করে দিই, সেটা হচ্ছে রিটার্ন অফ দি পোর্টফোলিও বের করা। সো রিটার্ন অফ দি পোর্টফোলিও কেমনে বের করবো? RI কে W1 দিয়ে গুণ দিলাম, RM কে W2 দিয়ে গুণ দিলাম। এরপরে হচ্ছে এই যে W2 মানে তো 1 - W1 লেখা যায়, W2 মানে 1 - W1 লিখলাম। এখন RM দিয়ে দুইটাকে গুণ দিলাম, RM দিয়ে 1 রে গুণ দিলাম RM দিয়ে W1 রে গুণ দিলাম, পাইলাম এটা। তাহলে এই পাইলাম আমার রিটার্নের ফর্মুলা। এই রিটার্নের ফর্মুলাকে এখন কি করব? ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু W1। W1 এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব, ফার্স্ট ডিফারেন্সিয়েশন। তো এটাকে যদি ফার্স্ট ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়ায়? এখানে তো কম্পোনেন্ট 3টা, 1 2 3। এটাকে, এটা 3টার সামনে DW DW D/DW দিয়ে দিলাম। ঠিক আছে, 3টার সামনেই D/DW দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে এই ফার্স্ট কম্পোনেন্টটাতে W1 আছে এবং এটা কনস্ট্যান্ট আছে। আমরা যেহেতু W1 এর সাপেক্ষে করতেছি, তার মানে W1 থাকলে সেটাকে আমরা বলবো চলক, ভেরিয়েবল, আর বাকি যা থাকবে সেটাকে বলবো কনস্ট্যান্ট। তাহলে এই এক্সপেক্টেড RI এটা কনস্ট্যান্ট, এটাকে সামনে নিয়ে নিয়ে গেলাম। এখানে কিন্তু W1 নাই, তো এটা 0 হয়ে যাবে।
এখানে W1 আছে, RM আছে, তাহলে RM হচ্ছে কনস্ট্যান্ট, RM সামনে চলে গেল, থাকলো W1। এখন এটাকে এই W1 কে যদি আমি ডেরিভেশন করি, মানে W1 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, W1 কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, W1 কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তাহলে 1 তো লেখা লাভ নাই, এক্সপেক্টেড RI আমার থাকতেছে। সেম ভাবে লাস্ট যে কম্পোনেন্ট সেখানেও আছে কি শুধুমাত্র W1, W1 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 1 আসে, তাহলে 1 ইন্টু RM, তাহলে এই যে এক্সপেক্টেড RM। ঠিক আছে, সো এই হচ্ছে আমি ডিফারেন্সিয়েশনটা তাহলে করে ফেললাম। এখন তাহলে ফার্স্ট স্টেপ শেষ, সেকেন্ড স্টেপ শেষ হইলো আমার, যে W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, এটা করে ফেললাম। এখন 3 নাম্বার স্টেপ কি, যে এই যে যে ইকুয়েশনটা পাইলাম লাস্টে, সেখানে W1 এর যত জায়গায় W1 আছে তত জায়গায় 0 বসাই দিই, W1 এর জায়গায় 0 বসাই দিই। তাহলে এই যে আমার ইকুয়েশনটা দাঁড়াইলো, আসলো, এই ইকুয়েশনে কিন্তু W1 নাই। ঠিক আছে, তার মানে কি W1 এর মান 0 থাকলে তো বসাইতাম, W1 যদি কোথাও থাকতো, সাপোজ আমি এখানে এটা একটু এক্সটেন্ড করি, সাপোজ এখানে একটা W1 আছে, ঠিক আছে, W1 আছে। এখন তাহলে আমি কি করব, এই ইকুয়েশনটাতে W1 এর মান 0 বসাবো, তাহলে কি হবে, W1 এখানে 0 বসাবো, বসবে, আর এখানে তার কিছু বসানোর নাই, তার মানে কি থাকবে, এটাই আসবে, এক্সপেক্টেড RI মাইনাস এক্সপেক্টেড RM। এই জিনিসটাকে এভাবে লেখা হয়েছে যে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের মধ্যে কি বসাবো, W1 এর মান 0 বসাবো, তাহলে আসলো কি এটা। ঠিক আছে, তার মানে যেহেতু W1 নাই, তাহলে আসলে কোনো চেঞ্জই হচ্ছে না, যা আছে তাই থাকতেছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের 3 নাম্বার কাজ গেল। W1 এর মান কেন 0 বসাইছি, বসানোর কারণ হচ্ছে আমরা দেখতে চাই যে মার্কেট পোর্টফোলিওর রিটার্নটা কেমন আসে, মার্কেটের যে পোর্টফোলিও সেটা রিটার্নটা এক্সাক্ট শুধু কত আসে। এই জন্য আমরা আমাদের যে রিস্কি অ্যাসেট, রিস্কি অ্যাসেটের ওয়েট 0 বানাই দিচ্ছি। ঠিক আছে, এই যে রিস্কি অ্যাসেট, এটার ওয়েট কি বানাই দিছি, এটার ওয়েট 0 বানাই দিছি, এটার ওয়েট 0 বানাই দিয়ে আমরা দেখতে চাচ্ছি যে জাস্ট মার্কেটের রিটার্নটা কত হয়। সো মার্কেটের রিটার্ন হয় কি, এক্সপেক্টেড RI মাইনাস এক্সপেক্টেড RM। ঠিক আছে, সেম কাজটা আমরা রিস্কের জন্য করব, W1 এর মান 0 বসাই দিব, তার মানে ওইখানে আমরা কি বের করব, ওইখানেও বের করব জাস্ট মার্কেট পোর্টফোলিওর রিস্কটা কত আসে, মার্কেট পোর্টফোলিওর রিস্কটা কত আসে, আমাদের ওইটাই আসলে দরকার, মার্কেটের পোর্টফোলিও, মার্কেটের রিটার্ন, এই দুইটাকে দিয়ে ইউজ করে আমরা ওই যে স্লোপটা বের করব, যেটা 8 নাম্বার স্টেপে বলা হয়েছে, স্লোপটা বের করব। তো 3 নাম্বার পর্যন্ত আসলাম, 4 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার পি। সিগমা স্কোয়ার পি এর ফর্মুলাটা লিখি, সেটা হচ্ছে W1 স্কোয়ার সিগমা স্কোয়ার 1, W2 স্কোয়ার সিগমা স্কোয়ার 2, 2 ইন্টু W1 W2 সিগমা IM। এই হচ্ছে আমার রিস্কের ফর্মুলা। এটাকে আমি চাইলে, এটা তো ভেরিয়েন্স এর ফর্মুলা লিখছে, এটা চাইলে আমি কি করতে পারি, এভাবে রুট ওভার দিয়ে এটা রিস্কের ফর্মুলাটা লিখে ফেলতে পারি, তার মানে তখন এই সিগমা স্কোয়ারটা থাকবে না। তো স্যার হচ্ছে সিগমা স্কোয়ার ধরেই আগাইছে, ভেরিয়েন্স ধরে আগাইছে। তো এখানে W2 এর মান বসাই দিল, এই যে W2 এর মান বসাইলো 1 মাইনাস W1 হোল স্কোয়ার, এখানেও W2 এর মান বসাইলো 1 মাইনাস W1, তো বাকি সবকিছু সেম। এরপরে যেটা হইলো a মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্রটা ফেলানো হইলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটার এটার ফর্মুলাটা ফেলানো হইলো। আর এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে 2W1, যে W1 দিয়ে 1 কে গুণ দেওয়া হয়েছে, তাহলে W1 দিয়ে 1 কে গুণ দিলে W1 আসে, W1 দিয়ে W1 কে গুণ দিলে W1 স্কোয়ার আসে, তার মানে এই দুইটা জিনিস গুণ করে ফেলা হয়েছে। বাকি থাকলো কি কি, 2 আর হচ্ছে সিগমা IM, মানে এই যে দুইটাকে একসাথে লেখা হয়েছে, আর এই দুইটার গুণফল ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে এই লাইনটাকে, তাহলে এটা তো হচ্ছে রিস্কের ফর্মুলা পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের এই 4 নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপ ডান। এখন 5 নাম্বার স্টেপে কি করব, W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যে ইকুয়েশনটা পাইলাম, এই যে যে ইকুয়েশনটা এটা পাইলাম, এটাকে এখন কি করব, W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই যে D/DW বারবার প্রত্যেকটা কম্পোনেন্টের সামনে লিখে দিলাম। ঠিক আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের সামনে D/DW লিখে দিলাম।
এখানে কম্পোনেন্ট কয়টা? একটা। এই পুরাটাকে যদি একটা বলি, এই সিগমা স্কোয়ার এম সহ এটা একটা, আর একটা দুইটা, এই একটা তিনটা, তিনটা কম্পোনেন্ট। এই যে তাহলে তিনবার ডি ডাব্লিউ ওয়ান লেখা হয়েছে। ডি বাই ডি ডাব্লিউ প্রথম কম্পোনেন্ট, ডি বাই ডি ডাব্লিউ সেকেন্ড কম্পোনেন্ট, ডি বাই ডি ডাব্লিউ থার্ড কম্পোনেন্ট। এরপরে এখানে যেহেতু একটা এই রাশিটার মধ্যে একটা যেহেতু ইয়া আছে, কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটাকে সামনে আনা হয়েছে, বাকি থাকতেছে ডাব্লিউ ওয়ান স্কোয়ার। কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে নেওয়া হইলো, ডাব্লিউ ওয়ান স্কোয়ার থাকতেছে। এখানে কি করা হয়েছে, এখানে সিগমা স্কোয়ার এম দিয়ে এই পুরাটাকে গুণ দেওয়া হয়েছে। সিগমা স্কোয়ার এম একে সিগমা স্কোয়ার এম, সিগমা স্কোয়ার এটা দিয়ে টু রে টু গুণ দেওয়া হয়েছে, এটা দিয়ে এটা গুণ দেওয়া হয়েছে। আর এখানে কি অবস্থা, টু সিগমা আই সিগমা এম, এই পুরাটা কনস্ট্যান্ট না, এই জন্য এটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। তাহলে বাকি থাকলো কি, ডি বাই ডি ডাব্লিউ, এটার পরে বাকি থাকলো এই যে ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ ওয়ান স্কোয়ার, এটা বাকি থাকলো। এখন তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারি, সিগমা স্কোয়ারের মতো বসাইলাম। আর ডাব্লিউ স্কোয়ার, ডাব্লিউ স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করে তাহলে কি হয়, টু সামনে চলে আসে, এই যে টু উপরে পাওয়ার যে টু, এই টু সামনে চলে আসলো। আর ডাব্লিউ এর উপরে কি হবে, টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান হবে, তাহলে কি থাকবে, ডাব্লিউ ওয়ান থাকবে। তাহলে টু ইন্টু ডাব্লিউ ওয়ান হইলো। এরপরে আসতেছে এই অংশটা, এখানে কয়টা পার্ট, একটা দুইটা তিনটা, এই তিনটাকে আবার ডিরাইভেশন করতে হবে না। সো এই তিনটার পার্টের সামনে আবার কি করা হলো, ডি বাই ডি ডাব্লিউ তিনবার ভেঙে ভেঙে লেখা হইলো। ঠিক আছে, এটার সামনে তিনটা টার্ম যেহেতু এখানে ভিতরে, তিনটা টার্মের সামনে ডি বাই ডি ডাব্লিউ লেখা হইলো। আর এখানে কি অবস্থা, এখানে টু সিগমা আই এম, এটা তো কনস্ট্যান্ট, এটা থাকলো। ডি বাই ডি ডাব্লিউ, যে ডি বাই ডি ডাব্লিউ দিয়ে ডাব্লিউ ওয়ান কে একবার লেখা হইলো, ডাব্লিউ ওয়ান স্কোয়ার কে একবার লেখা হইলো। তার মানে এখানেও আবার দুইটা টার্ম, যেহেতু দুইটা টার্মকে আলাদা আলাদা ভাবে লেখা হইলো। এখন তাইলে আহ ডিফারেন্সিয়েশন করি বাকি যেগুলা বাকি আছে। তো এই যে সিগমা স্কোয়ার টু ডাব্লিউ ওয়ান, এটা কোথায়, এই যে এটা প্রথমটাই সব গুছায় লেখা হয়েছে, এটা প্রথমটা ডান। সেকেন্ডটাতে তো কোনো ইয়া নাই, ডাব্লিউ ওয়ান নাই, তো এটা কনস্ট্যান্ট, এটা জিরো হয়ে যাবে। এরপরে যেটা আছে, এটা এখানে একটা কনস্ট্যান্ট আছে সিগমা স্কোয়ার এম, এটাকে সামনে আনা হয়েছে, যেটা টু ডাব্লিউ ওয়ান থাকলো, টু ডাব্লিউ ওয়ান কে পরে লেখা হয়েছে। এগুলো আমি এক্সপ্লেন করলাম না, এগুলো তো আসলে এক্সপ্লেন করার কিছু নেই, বারবার একই জিনিস আসলে ডিফারেন্সিয়েশন করার নিয়ম আর কি। সো ঘুরে ফিরে আমার লাইন আসলো কোনটা, টু ডাব্লিউ ওয়ান সিগমা স্কোয়ার, এটা, এটা, এই তিনটা টার্ম আসলো। তো এটা আসলে কার মান আসলো, এটা হচ্ছে আসলে আসলো ডি সিগমা স্কোয়ার পি বাই ডি ডাব্লিউ ওয়ান, এই জিনিসটার term। ঠিক আছে, কিন্তু আমাদের কি লাগবে, আমাদের আসলে লাগবে সিগমা পি এর, সিগমা স্কোয়ার পি না, এটা তো সিগমা স্কোয়ার পি এর ডিফারেন্সিয়েশন, আমাদের লাগবে আসলে সিগমা পি এর ডিফারেন্সিয়েশন। তো এই যে এই টার্মটাকে যেটা আমরা যেটা বের করছি, যে ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি বাই ডি ডাব্লিউ ওয়ান, এটাকে নিয়ে স্যার একটু কাহিনী টাহিনী এখানে লিখছে। সেটা হচ্ছে যে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে উই নিড, এই যে উই নিড ডি সিগমা পি, এটার মান লাগবে আমাদের, যে আমরা বের করছি সিগমা স্কোয়ার পি এর মান, যে আমরা বের করছি সিগমা স্কোয়ার পি এর মান, এটার মান আমরা বের করছি। সো এখন যেটা করছে স্যার, সেটা হচ্ছে আহ এই যে জিনিসটা আমরা যেটাকে বের করছি, এটাকে একটু ভেঙে লিখছে, এটাকে একটু ভেঙে লিখছে, কিভাবে ভেঙে লিখছে, আহ এই যেটা, এই যে ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি বাই ডি ডাব্লিউ ওয়ান, তাই না, ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি বাই ডি ডাব্লিউ ওয়ান, এই যে ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি বাই ডি ডাব্লিউ ওয়ান, তাহলে এই কম্পোনেন্টটা না, এই কম্পোনেন্টটা, এটা তো আমরা বের করছি, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে তো হচ্ছে যে এটা ডি সিগমা পি বাই ডি ডাব্লিউ ওয়ান, আমাদের লাগবে হচ্ছে এটা। তো এটা যেহেতু লাগে ডি সিগমা পি ডি ডাব্লিউ ওয়ান, এটা আমরা কিভাবে পেতে পারি, এটা পেতে পারি হচ্ছে এই যে যে জিনিসটা আছে, এটার সাথে যদি আমরা গুণ দিয়ে দেই, এটার সাথে যদি আমরা ডি সিগমা স্কোয়ার পি আর ডি
সিগমা পি, এই জিনিসটা যদি গুণ দিয়ে দিই, এই কম্পোনেন্টে যদি গুণ দিয়ে দিই, তাহলে কি হয়, এটা এটা কাটাকাটি চলে গিয়ে আমি যেটা চাচ্ছি সেটা থাকবে না, আমি যেটা চাচ্ছি সেটাই কিন্তু থাকবে। ঠিক আছে, তো আমাদের, আমি আবার একটু বলি, সেটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এটা ডি সিগমা পি ডিভাইডেড বাই ডি ডাব্লিউ ওয়ান, এটা আমাদের লাগবে। সো আমার লাগবে হচ্ছে কি ডি সিগমা পি ডিভাইডেড বাই ডি ডাব্লিউ ওয়ান। সো আমি এই এই জিনিসটা ইকুয়াল টু দিয়ে আমি এটা লিখতে পারি কিনা, আমার তো এই জিনিসটা লাগবে। সো এটা আর এটা সমান কি, কোনটা সমান, ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি, এখানে আমি দিলাম ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি, আর এখানে দিলাম হচ্ছে ডি সিগমা স্কোয়ার পি ডি ডাব্লিউ ওয়ান, আর হচ্ছে ডি সিগমা পি। আমি কিন্তু এই জিনিসটাকে ভেঙে এই জিনিসটা লিখতে পারি চাইলে। ঠিক আছে, এই পুরা জিনিসটা লিখতে পারি, কারণ ডি সিগমা স্কোয়ার পি আমি দুইবার লিখছি, আর এই যে এটা যা আছে আমি এটা কর্নারে কর্নারে লিখে দিচ্ছি। তার মানে কি এইটার এই লাইনটা সমানই আসলে। তো এখন আমাদেরকে দেখতে হবে এই দুইটা কম্পোনেন্টই আমাদের কাছে আছে কিনা। এই দুইটা কম্পোনেন্ট যদি আমাদের কাছে থাকে, এই কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্ট, তাহলে এই দুইটা গুণ দিলে তো এই জিনিসটা আসে আমাদের, যেটা যেটা আমরা যেটা চাচ্ছি। ঠিক আছে, তাই একটা কিন্তু এই দুইটা কম্পোনেন্টের মধ্যে একটা কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি, যেমন প্রথম কম্পোনেন্টটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি। এটা হচ্ছে ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি, যে ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি বাই ডি ডাব্লিউ ওয়ান, এটাই তো আমরা তখন বের করছি, ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি বাই ডি ডাব্লিউ ওয়ান। তাহলে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে বের করাটা এটা ডি সিগমা পি ডিভাইডেড বাই ডি স্কোয়ার সিগমা স্কোয়ার সিগমা পি স্কোয়ার। এই জিনিসটা যদি আমরা বের করে ফেলতে পারি, এটা এটা গুণ দিয়ে দিব, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে স্যার, এটার জন্য কি করতে হবে, এটার জন্য সিগমা পি কে আমরা যদি এক্স বলি, এই যে এই অংশটা তো আমাদের লাগবে, তাই না? এই অংশটার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে এই সিগমা পি কে আমরা যদি বলি এক্স বা ওয়াই কিছু একটা বলি, হুম, আমি যদি এক্স বলি, এটাকে সিগমা পি কে যদি এক্স বলি, তাহলে ডি স্কোয়ার সিগমা স্কোয়ার পি এর মান কি হবে, সিগমা স্কোয়ার পি এর মান হবে এক্স স্কোয়ার, তাই তো? হুম। হ্যাঁ, সিগমা পি কে যদি আমি এক্স বলি, তাহলে সিগমা স্কোয়ার পি হবে, হয়ে যাবে এক্স স্কোয়ার। অথবা আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সিগমা স্কোয়ার পি কে আমি এক্স বললাম, এই যে সিগমা স্কোয়ার পি এটাকে আমি কি বললাম, এক্স বললাম, সাপোজ এই সিগমা স্কোয়ার পি কে আমি এক্স বললাম। ঠিক আছে, সিগমা স্কোয়ার পি কে আমি কি ধরলাম, ধরে নিলাম এক্স। তাহলে সিগমা পি মানে কত হবে, সিগমা স্কোয়ার পি মানে যদি এক্স হয়, তাহলে সিগমা পি হবে না রুট ওভার এক্স, সিগমা সিগমা পি মানে হবে কিন্তু রুট ওভার এক্স। ঠিক আছে, তাহলে একটাকে এক্স ধরলাম আর একটাকে ধরলাম রুট ওভার এক্স। এই যে রুট ওভার এক্স, হ্যাঁ, তাহলে উপরেরটাকে ধরলাম কি রুট ওভার এক্স। এই রুট ওভার এক্স মানে আবার ওয়াই ধরে নিব, রুট ওভার এক্স মানে আবার কি ধরে নিব, ওয়াই ধরে নিব। তাহলে আমার আলটিমেটলি লাইনটা কি আসতেছে, ডি ওয়াই বাই ডি এক্স আসতেছে, ডি ওয়াই বাই ডি এক্স। আমার মান ধরতেছে আর কি, ইচ্ছা মতো, সমস্যা নাই, পরে আবার এগুলা রিটার্ন দিয়ে দিব। তাহলে আমি আমি আবার শুরু থেকে বলি, এটা সমান সমান আমরা লিখছিলাম এই পুরা জিনিসটা ভেঙ্গে। এরপরে এটা তো আমাদের প্রথম পার্টটা তো আমাদের কাছে অলরেডি বের করা আছেই। সো সেকেন্ড পার্টের যে সিগমা পি আর সিগমা স্কোয়ার পি, এই জিনিসটাকে আমরা একটু মানে কাহিনী করতেছি এটা নিয়ে। সিগমা স্কোয়ার পি কে বললাম এক্স, তাহলে সিগমা পি কত হবে, রুট ওভার এক্স। এই রুট ওভার এক্স কে আবার ধরে নিলাম ওয়াই, তাহলে কি আসলো, ডি ওয়াই বাই ডি এক্স, ডি ওয়াই বাই ডি এক্স। এই যে ডি ওয়াই বাই ডি এক্স,
তো ডিওয়াই বাই ডিএক্স যদি হয় তাহলে কি করবো, এটাকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর মান কত? এই যে ওয়াই, ওয়াই মানে আসলে কত? ওয়াই মানে কিন্তু রুট ওভার এক্স। ওয়াই মানে কিন্তু আসলে রুট ওভার এক্স। তাহলে আমি একটু লিখি, ওয়াই সমান হচ্ছে, ওয়াই সমান, এটা স্যার আসলে সিম্পলি লিখে ফেলছি, এটা চাইলে আর একটু একটু লেন্দি করতে পারতো, তাহলে আর সহজে বুঝতে যেত, আমি খাতা দেখে দেখে বলতে পারতাম। খাতায় নাই এর জন্য আমি বলতে পারতেছি না। তো ওয়াই সমান হচ্ছে রুট ওভার এক্স। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ওয়াই এর মানটাকে ডি ওয়াই বাই ডি এক্স করবো। তার মানে কি, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ডি ওয়াই বাই ডি এক্স করতে চাচ্ছি এটাকে। তাহলে এই যে এক্স এর উপরে রুট ওভার, এটা মানে কি আসলে, এক্স এর উপরে হাফ না 1/2। এক্স এর উপরে রুট ওভার মানে কিন্তু এক্স এর উপরে হাফ। তো এই জিনিসটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে, 1/2 সামনে চলে আসলো। তাহলে বাকি থাকলো কি, এক্স এর উপরে কি থাকবে, হাফ মাইনাস ওয়ান। তাহলে আসবে কি মাইনাস হাফ, মাইনাস হাফ আসবে। ঠিক আছে, সমান সমান এই যে 1/2, আমি লিখলাম 1/2, আর এক্স এর উপরে মাইনাস হাফ, এটা সমান কি লেখা যায়, এই যে 1/2, আমি 1/2 লিখলাম, কোনো সমস্যা নেই। আর এক্স এর উপরে মাইনাস হাফ, তার মানে কি লেখা যায়, মাইনাসের বদলে এই যে উপরে ওয়ান দেওয়া যায়, ইন্টু ওয়ান। মাইনাস থাকলে মাইনাসের বদলে আমরা উপরে ওয়ান দিয়ে এই পুরো জিনিসটাকে নিচে নিয়ে আসতে পারি। তাহলে পুরো জিনিসটা নিচে নিয়ে আসলে কি হবে, এক্স এর উপরে হাফ, এটা নিচে চলে আসবে। তাহলে এটা রুট ওভার এক্স হয়ে যায় না? এক্স এর উপরে হাফ মানে তো রুট ওভার এক্স। কি দাঁড়াইলো, উপরে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, আর নিচে হচ্ছে 2√x। তাহলে 1/2√x, এই যে এটা হচ্ছে 1/2√x। এইভাবে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 1/2√x আসলো। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে আমরা কি করছি, ওয়াই এর মানটাকে, ওয়াই এর যে মান, ওয়াই এর মানটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তো ডিফারেন্সিয়েশন করে কি আসলো, 1/2√x। ঠিক আছে, তার মানে কি, তার মানে এই যে ডি ওয়াই বাই ডি এক্স মানে তো হচ্ছে d√p, ডি সিগমা পি বাই ডি সিগমা স্কয়ার, এগুলো তো আমরা মান ধরছিলাম আন্দাজি। তাহলে আমাদের কি আসলো, 1/2√x আসলো। 1/2√x, এক্স মানে আমরা কি ধরছিলাম, সিগমা স্কয়ার পি ধরছিলাম। এগুলো ফেরত দিয়ে দিই, সিগমা, এক্স মানে ছিল আমাদের সিগমা স্কয়ার পি, তো ফেরত দিয়ে দিলাম। তাহলে কি আসলো, 1/2 সিগমা পি, এই যে স্কয়ার রুটে কাটা যায়, 1/2 সিগমা পি। এটা হচ্ছে আমাদের এই যে সেকেন্ড কম্পোনেন্ট, সেটার মান। তাহলে ফার্স্ট কম্পোনেন্টের মান আমরা আগেই বের করে রাখছিলাম, সেকেন্ড কম্পোনেন্টের মানটা একটু কাহিনী করে বের করলাম। এই দুইটা মানকে এখন কি করে দিব, সিম্পলি মাল্টিপ্লাই করে দিব। এই দুইটা মানকে মাল্টিপ্লাই করে দিলে তো আমি যা চাচ্ছি সেটা চলে আসে, ডি সিগমা পি বাই DW1। একটু খেয়াল করলে দেখা যায় এটা আসলে কি, সিগমা পি কে আমরা W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। তো ডিরেক্ট আমি সিগমা পি এর ইকুয়েশনটা কি তো করে ফেলতে পারতাম, ডিফারেন্সিয়েশন কিন্তু আমি সিগমা পি এর ইকুয়েশনটাকেই W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারতাম। তো স্যার এটাকে একটু ঘুরে আইনা করাইলো আর কি, দুইটা কম্পোনেন্ট করে প্রত্যেকটা কম্পোনেন্টের মান বের করে এরপরে বললো যে আচ্ছা এটা আসতেছে। কিন্তু আমি স্যারকে জিজ্ঞেস করছি যে ডিরেক্ট সিগমা পি এর ফর্মুলা যেটা হচ্ছে, এই যে ফর্মুলাটা আছে, ওই এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে যদি আমি রুট ওভার দিয়ে দিই, তাহলে তো এটা সিগমা পি এর ফর্মুলা হয়ে যায়। এটা কার হয়ে যায়, সিগমা পি এর ফর্মুলা হয়ে যায়। এই স্কয়ারটা তখন আর থাকতেছে না। এই সিগমা পিটাকে জাস্ট আমি সিম্পলি ডিফারেন্সিয়েশন করে ফেলি, এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেললেই তো আমার এই জিনিসটা ডিরেক্ট চলে আসে, যে এই জিনিসটার মান ডিরেক্ট চলে আসে। ঠিক আছে, তো এখন হচ্ছে তাহলে যাই হোক, স্যার যেভাবে করছে এইভাবে আগাচ্ছি আমি। এই দুইটা কম্পোনেন্ট গুণ করলাম, দুইটা কম্পোনেন্ট যেটা আমরা বের করলাম সেগুলো বসাইলাম। বসানোর পরে এই যে 1/2 সিগমা পি, এটা 2 সিগমা পি নিচে আসলো, 2 কাটা গেল, এখানে 2 কমন যায়, সব জায়গাতে 2 আছে, 2 কমন নিছে, 2 কমন নিয়ে 2 কাটা দিছে। এরপরে এখানে কিছু অ্যারিথমেটিক যোগ বিয়োগ করছে, করে আমাদের মোটামুটি একটা স্টেপ শেষ হইলো। কোন স্টেপটা এটা শেষ হইলো, এটা হচ্ছে 5 নাম্বার স্টেপটা শেষ হলো, যে W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। ডিফারেন্সিয়েশন যেহেতু শেষ, ও সিগমা পি এর মানও বের করে ফেলছি, 6 নাম্বার স্টেপও শেষ। 7 নাম্বার মানে 7 নাম্বার কাজ হচ্ছে আমাদের কি, W1 সমান 0 বসানো। তাহলে এই যে ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা আমরা এত কষ্ট মষ্ট করে বের করলাম, সেখানে W1 যত জায়গায় আছে সব জায়গায় 0 বসাই দেবে। তাহলে এখানে যত জায়গায় W1 দেখতেছি, এই যে প্রথমেই W1 আছে, তো এটা 0 বসাবো। এখানে W1 আছে, যে 0 বসাবো।
এখানে আরেকটা ডাব্লিউ ওয়ান আছে, এখানে জিরো বসাবো। এই সব জায়গায় জিরো বসাইয়া এই টার্মটাকে আমরা কিভাবে প্রকাশ করি, যেইভাবে সিগমা পি বাই ডাব্লিউ ওয়ান, এটা বের করছি এতক্ষণ। সেখানে ডাব্লিউ ওয়ান এর মান জিরো বসাচ্ছি। ডাব্লিউ ওয়ান এর মান জিরো বসাইয়া আমাদের আলটিমেট ইকুয়েশনটা ছোট হয়ে গেল, যেটা হচ্ছে এটা, কোভেরিয়েন্স আই এম মাইনাস সিগমা স্কোয়ার এম বাই সিগমা পি। তাহলে 7 নাম্বার কাজও ডান, যেটা হচ্ছে এখানে ডাব্লিউ ওয়ান কেন জিরো বসাইছি এটা আগেও বলছি, যে রিস্কি অ্যাসেটের ওয়েটটাকে আমরা জিরো বানাই দিয়েছি, কারণ হচ্ছে আমরা দেখতে চাই যে মার্কেটের রিস্ক কত, জাস্ট মার্কেট পোর্টফোলিওটার রিস্ক কত। একটু আগে আমরা যে ডাব্লিউ ওয়ান এর মান জিরো বসাইছিলাম, সেখানে আমরা দেখতে চাইছি মার্কেট পোর্টফোলিওর রিটার্নটা কত। তাহলে আগেরটা ছিল মার্কেট পোর্টফোলিওর রিটার্ন, আর এখন বের করলাম মার্কেট পোর্টফোলিওর রিস্ক। এই দুইটাকে একটাকে আরেকটাকে দিয়ে ভাগ দিব, তাহলে চলে আসবে স্লোপ। তাহলে আসবে স্লোপ। সো রিটার্নের ফর্মুলাকে, রিটার্ন যেটা বের করছিলাম একটু আগে, রিটার্ন ডিভাইডেড বাই রিস্ক। তাহলে করি রিটার্ন ডিভাইডেড বাই রিস্ক, এই যে এটা হচ্ছে রিটার্ন, ডিআরপি ডিভাইড বাই ডি ডাব্লিউ ওয়ান, সিগমা ডাব্লিউ ওয়ান এর মান জিরো বসাইয়া বের করছে যেটা। আর এটা হচ্ছে আমার কি মাত্র যেটা বের করলাম, রিস্ক। তাহলে এই এই ইকুয়েশনটা, এই লাইনটা ছিল না আমাদের রিটার্নের ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের রিস্কের ফর্মুলা। এখন যেটা বের করলাম রিটার্ন ডিভাইডেড বাই রিস্ক, তাহলে চলে আসলো কি স্লোপ। ঠিক আছে, এটা হচ্ছে একটা অলরেডি স্লোপ চলে আসছে। এটাকে চাইলে আমি একটু সিম্পল করতে পারি না, মানে ভগ্নাংশ এখানে দুইটা আছে, ভগ্নাংশ দুইটাকে আমি একটা বানিয়ে ফেলি। যেটা হচ্ছে তাহলে এটা লিখলাম, এই ভাগ চিহ্নটাকে আমি গুণ দিলাম, তাহলে কি হবে, সিগমা এম চলে যাবে উপরে, আর নিচে আসবে এই পুরাটা। ঠিক আছে, তাহলে লাইনটা দাঁড়াবে কি, সিগমা এম ইন্টু এটা ডিভাইডেড বাই এটা। তাহলে এই ভগ্নাংশটাকে আমি একটু সিম্পল করতে পারি চাইলে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্লোপ, এটা হচ্ছে আমাদের একটা স্লোপ। এই স্লোপটাকে কি বলছিলাম, এই স্লোপটাকে সিএমএল এর স্লোপের সমান করে বসাই দিব, তাহলে আমাদের ইকুয়েশন চলে আসবে। তাহলে সিএমএল এর লাইন কোনটা, সিএমএল এর ইকুয়েশনটা তো হচ্ছে এটা, আর এফ প্লাস আর এফ মাইনাস আর এফ ইন্টু সিগমা এম সিগমা পি, এটা আমরা জানি মুখস্থ চ্যাপ্টার লেকচার 6 থেকে। এখানে স্লোপ কোনটা, স্লোপ হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে স্লোপ, এই অংশটা হচ্ছে স্লোপ। তার মানে এখন কি করব, এইটা ইকুয়াল টু এটা বসাই দিব। এই যে দুইটা স্লোপকে কি করা হয়েছে, ইকুয়াল বসায় দেওয়া হয়েছে। এখানে লজিক কি, লজিক হচ্ছে যে যদি মার্কেট এফিশিয়েন্ট হয় এবং আহ, থাকে এখানে, নো আরবিট্রাজ থিওরি আমরা ধরে নিই, আন্ডার নো আরবিট্রাজ মানে আরবিট্রাজের কোনো সুযোগ থাকবে না। যদি আরবিট্রাজের সুযোগ আমরা না দেই, সেক্ষেত্রে কি হবে, দুইটা স্লোপ আসলে সমান রেজাল্ট আমাদেরকে দিবে। সে দুইটা স্লোপ আসলে একই জিনিস, একটু দুই ভাবে উপস্থাপন করা হয়েছে। তো দুইটা স্লোপ আমরা সমান বসাইলাম, এই দুইটা স্লোপ কে সমান বসাইয়া একটু অ্যারিথমেটিক ক্যালকুলেশন করে একদম ইকুয়েশন চলে আসলো, এই যে এটা আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। ঠিক আছে, তো এটা আমি আর এক্সপ্লেন করলাম না, কারণ এগুলা সিম্পল জিনিসপত্র, এগুলো একটু চোখ বুলাইলেই বোঝা যায় আসলে কিভাবে কি করা হয়েছে। এটা হুবহু সেম রাখা হয়েছে, এটাকে একটু ঘোরানো হয়েছে, ঘোরানোর পরে হচ্ছে উভয় উভয় পাশে সিগমা এম দিয়ে গুণ করা হয়েছে। সিগমা এম গুণ না দিলেও চলবে, এখানেও সিগমা এম আছে, এখানেও সিগমা এম কমন যায়, সিগমা নাই, এখানে সিগমা এম কমন যায় না। তো উভয় পাশে সিগমা এমটা এম দিয়ে গুণ দিছে বলা যায়, অথবা সিগমা এম দিয়ে আমি গুণ কেন বলবো, সিগমা এম দিয়ে গুণ না বলে আমি বলতে পারি যে এই সিগমা এমটা জাস্ট এই পাশে পাঠায় দেওয়া হয়েছে, সিম্পলি সিগমা এম কে কি করা হয়েছে, এই পাশে পাঠায় দেওয়া হয়েছে। সিগমা এম এ কাটা দেওয়ার জন্যই আর কি এটা করা হয়েছে। তো এখানে সিগমা স্কোয়ার এম হয়ে গেল। আমি সিম্পলি কি করতে পারি, মাল্টিপ্লাইং বাই সিগমা এম, এটা মাথায় না ধরলে জাস্ট সিগমা এম কে আমি কি করতে পারি, এই পাশে পাঠিয়ে দিতে পারি। সিগমা এম এই পাশে আসলে কি হবে, সিগমা স্কোয়ার এম হয়ে যাবে, আর এই পাশে সিগমা এম তো আউট হয়ে গেল, চলে গেল, তাহলে এটা থাকলো। এরপরে কি করা হয়েছে, সিগমা স্কোয়ার এমটাকে আবার এই পাশে আনা হয়েছে, আইনা এটা থাকলো। এরপরে হচ্ছে এই পুরা জিনিসটার মধ্যে
সিগমা আই এম মাইনাস সিগমা স্কোয়ার এম বাই, এই যে এই অংশটাকে এই পাশে আনা হয়েছে, এই অংশটাকে লেফট হ্যান্ড সাইডে আনা হয়েছে, বাকি থাকলো তাহলে এক্সপেক্টেড আর আই মাইনাস এক্সপেক্টেড আর এম। এরপরে হয়েছে সিগমা আই এম কে সিগমা স্কোয়ার এম দিয়ে ভাগ দেওয়া হয়েছে, সিগমা স্কোয়ার এম কে সিগমা স্কোয়ার এম দিয়ে ভাগ দেওয়া হয়েছে। তো এটা আসছে যে ওয়ান চলে আসছে, সিগমা স্কোয়ার এম এ ভাগ দিলে তো ওয়ান চলে আসে। এরপরে এখানে এই জিনিসটা সম্পর্কে একটু বলি, সিগমা আই এম আর সিগমা স্কোয়ার এম এটা থেকে এই বেটা আই কেমনে আসবে, কিন্তু ফর্মুলাই, বেটার ফর্মুলাইতে হচ্ছে কোভেরিয়েন্স কোভেরিয়েন্স সিগমা আই এম ডিভাইডেড বাই হচ্ছে সিগমা স্কোয়ার এম। এটা কিন্তু বেটার ফর্মুলা। এই পুরা এই যে অংশটা, এই অংশটা সমান বেটা লিখছে ডিরেক্ট, এটা বেটার ফর্মুলা। এটা অটোমেটিকলি বা পড়াতে ছোট হয়ে গেল জিনিসটা, এটা ক্যালকুলেশন করে নিলেই এক্সপেক্ট এই আমাদের যে সিএপিএম এর যে ফর্মুলা সেটা চলে আসে, আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। ঠিক আছে, সো এই হচ্ছে সিএপিএম এর ডিরাইভেশন। সো এটা আসলে একদমে আসতে পারে যে সিম্পল কোয়েশ্চেন, সহজ, মানে স্যারের জন্য আসলে কোয়েশ্চেন করাটা সহজ, বলে দিল যে সিএপিএম এর ডিরাইভেশনটা দেখাও। সো আসতে পারে আর কি, আসার প্রবাবিলিটি মোটামুটি 50%-এর উপর। ঠিক আছে, সো এরপরে ক্লাস 8 যেটা, সেখানে হচ্ছে দেখানো হয়েছে যে অ্যাজাম্পশন অফ সিএপিএম এর অ্যাজাম্পশন গুলা ছোট আছে, এটাতে তেমন কঠিন কিছু নাই। তো অ্যাজাম্পশন গুলার মধ্যে প্রথমে হচ্ছে ইস্যু ওয়ান, প্রথম অ্যাজাম্পশন গুলা লেখা হয়েছে স্টার্ট দিয়ে দিয়ে। প্রথম অ্যাজাম্পশন হচ্ছে ইনভেস্টর যারা আছে, মানে সিএপিএম তো একটা মডেল, তাই না? প্রত্যেকটা মডেলেরই তো কিছু অ্যাজাম্পশন থাকে। তো প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে যে ইনভেস্টর যারা আছেন, মার্কেটে ইনভেস্টর যারা আছেন, তারা সবাই হচ্ছে রিস্ক অ্যাভার্স। ইনভেস্টর যারা আছে সবাই রিস্ক অ্যাভার্স, তারা হচ্ছে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চায়, এবং তারা হচ্ছে রেশনাল। তো তার রিস্ক অ্যাভার্স মানে কি? রিস্ক অ্যাভার্স মানে হচ্ছে অলওয়েজ প্রেফার করে সার্টেন ক্যাশ ফ্লো, যে 100 টাকা নিড, সার্টেন, কার থেকে 100 টাকাকে বেশি প্রেফার করে, হয় অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ এক্সপেক্টেড ক্যাশ ফ্লো। এক্সপেক্টেড ক্যাশ ফ্লো থেকে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো যদি 100 হয়, সেখান থেকে তারা সার্টেন 100-কে বেশি পছন্দ করে। এই এক্সপেক্টেড ক্যাশ ফ্লো মানে কিন্তু আমরা জানি কি, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো 100 কেমনে আসে। ওই যে 10% সম্ভাবনা 1,000 টাকা পাওয়ার, 10% সম্ভাবনা আছে 1,000 টাকা পাওয়ার, এটা একটা গ্যাম্বল, আসলে একটা জুয়া খেলা। প্লাস 90% সম্ভাবনা আছে 0 টাকা পাওয়ার। এখান থেকে কিন্তু এই 100টা আসছে, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো যে আসছে 100, এটা কিন্তু এই ইকুয়েশনটা থেকে আসছে। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে 100 আসছে, তার মানে কি এখানে 10% সম্ভাবনা আছে 1,000, আর 90% সম্ভাবনা 0 টাকা পাওয়ার। সো এটা হচ্ছে একটা এক্সপেক্টেড ক্যাশ ফ্লো 100, এটা অ্যাভারেজ ক্যাশ ফ্লো। অ্যাভারেজ ক্যাশ ফ্লো থেকে সার্টেন ক্যাশ ফ্লোকে সবাই পছন্দ করে, এটা হচ্ছে ইনভেস্টর যারা আছে তারা সবাইকে বলা হচ্ছে রিস্ক অ্যাভার্স। সো তারা এটা সার্টেনটাকে ক্যাশটাকে পছন্দ করে। এরপরে হচ্ছে তারা ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চায়, এটা তো সহজ, যে সবাই তো ইউটিলিটি মানে তো স্যাটিসফ্যাকশন, সবাই চায় স্যাটিসফ্যাকশনকে ম্যাক্সিমাইজ করতে, এটা হচ্ছে সেকেন্ড। আর ইনভেস্টর যারা আছে সবাই রেশনাল, সো তাদের কোনো ডাজ নট হ্যাভ এনি সিস্টেমেটিক রিস্ক, ডাজ নট হ্যাভ এনি সিস্টেমেটিক রিস্ক। তো এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? দেখ, রেশনাল মানে তো আমরা বুঝি যে ডিসিশন গুলো আমরা সঠিকভাবে নিতে পারি। হ্যাঁ, তিন যে দুই থেকে বড়, এটা আমরা বুঝি। বা অন্যান্য আরো বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানো যায় যে আমরা কিভাবে রেশনাল। সো মানুষ হচ্ছে রেশনাল আর কি, যৌক্তিক, মানে লজিক্যাল। তো এই হচ্ছে প্রথম অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে ইনভেস্টরস হ্যাভ হোমোজিনিয়াস এক্সপেকটেশনস। তো ইনভেস্টর যারা আছে সবার এক্সপেকটেশন হচ্ছে সেম, সবার এক্সপেকটেশনটা সেম। ঠিক আছে, অ্যাসেটের রিটার্ন নিয়ে, অ্যাসেটের রিটার্নের যে ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, অ্যাসেটের রিটার্নের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে সবার এক্সপেকটেশন কি, সেম।
ঠিক আছে, যেমন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই যে আমরা ইন্টারে যে ম্যাথ গুলো দেখতাম না, যে 10% সম্ভাবনা আছে, হ্যাঁ, 15% রিটার্ন পাওয়ার। এরপরে এটা হচ্ছে সাপোজ অতি ভালো। এরপরে ভালো, ভালো অবস্থা কি? ভালো অবস্থা সাপোজ 15% সম্ভাবনা যে যেখানে আমার রিটার্ন আসবে হচ্ছে 20%। এরকম আমরা একটা ডিস্ট্রিবিউশন, একটা টেবিল দেখতাম, ওই টেবিলটা কি বলা হয় হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা গ্রাফের মাধ্যমে দেখানো যায়। তো গ্রাফ হচ্ছে এই। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে সবার এক্সপেকটেশন কি? সবার এক্সপেকটেশন হচ্ছে সেম। এটা গেল 2 নম্বর অ্যাজাম্পশন। তাহলে প্রথম অ্যাজাম্পশন ছিল যে ইনভেস্টররা রিস্ক অ্যাভার্স, ইনভেস্টররা ইউটিলিটি ম্যাক্সিমাইজার এবং তারা রেশনাল। 2 নম্বর যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে ইনভেস্টরদের সবার হোমোজিনিয়াস এক্সপেকটেশন আছে। 3 নম্বর যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে ইনভেস্টরস ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দেয়ার নেক্সট ওয়ান পিরিয়ড ওয়েলথ। ইনভেস্টর যারা আছে তারা তাদের নেক্সট পিরিয়ডের ওয়েলথকে ম্যাক্সিমাইজ করতে চায়, ওয়েলথকে ম্যাক্সিমাইজ করতে চায়। হ্যাঁ। সো ইন রিয়েলিটি ইনভেস্টর ক্যান মেক সাব অপটিমাল ইনভেস্টমেন্ট চয়েস। বলতেছে বাস্তবে ইনভেস্টররা সাব অপটিমাল ইনভেস্টমেন্ট চয়েস মানে একটু ভুলভাল চয়েসও নিয়ে ফেলতে পারে ইন সিঙ্গেল ইয়ার। হ্যাঁ, টু কাম এট অ্যান অপটিমাল মাল্টি পিরিয়ড চয়েস। এটা তো অ্যাজাম্পশন। আমরা অ্যাজাম্পশন কি ধরে নিচ্ছি? যে ইনভেস্টররা কি করতেছে? ইনভেস্টররা নেক্সট ওয়ান পিরিয়ডের যে ওয়েলথ সেটাকে ম্যাক্সিমাইজ করতে করতে চায়। কিন্তু বাস্তবে আসলে তো এটা হয় না। বাস্তবে আসলে কি হয়? বাস্তবে ইনভেস্টররা ভুল করে ফেলে। এটা এটা তো আমাদের অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন কি? অ্যাজাম্পশন হচ্ছে 1 বছরের যে নেক্সট 1 ইয়ারের যে ওয়েলথ সেটাকে ওরা ম্যাক্সিমাইজ করার সর্বোচ্চ চেষ্টা করে এবং সর্বোচ্চ চেষ্টা করে তারা সক্ষম হয়। কিন্তু বাস্তবে কি আদৌ সক্ষম হয়? এটা হচ্ছে তাহলে এই অ্যাজাম্পশনটার ক্রিটিসিজম আর কি, যে বাস্তবে আসলে এটা তারা সম্ভব হয় না। তারা সাব অপটিমাল ইনভেস্টমেন্ট চয়েস মাঝে মধ্যে নিয়ে ফেলে। কিন্তু সাব সিঙ্গেল ইয়ারে এটা সিঙ্গেল ইয়ারে তারা ভুল করলেও মাল্টি পিরিয়ডে গিয়ে আবার তারা এটা ঠিক করে ফেলে। সাপোজ আমরা প্রথম প্রথম যখন ইনভেস্টমেন্ট করি, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আমরা শুরুতে যদি আমরা মার্কেটে ঢুকি, মানে এই যে শেয়ার মার্কেটে যদি ঢুকি, তাহলে প্রথম পিরিয়ডে অবশ্যই আমরা একটু লস টস খাবো। ঠিক আছে, প্রথম পিরিয়ডে আমরা একটু লস টস খাবো, কিন্তু 2 নম্বর বছরে আমাদের কিন্তু শিক্ষা হয়ে যাবে, বা 3 নম্বর বছরে কিন্তু আমাদের শিক্ষা হয়ে যাবে, যে আমরা বুঝে যাবো যে আসলে কোথায় ইনভেস্ট করাটা উচিত। তো এটাই বলতেছে। কিন্তু সিএপিএম এর অ্যাজাম্পশন কি? সিএপিএম এর অ্যাজাম্পশন হচ্ছে যে আমরা প্রথম প্রথম ইয়ারে আমরা ভালো করব। সিএপিএম এর অ্যাজাম্পশন হচ্ছে আমরা প্রথম পিরিয়ডেই ভালো করব, প্রথম পিরিয়ডে আমরা কোনো ঝামেলা করব না, আমরা লস খাবো না। ঠিক আছে, কিন্তু বাস্তবে আসলে এটা হয় না। বাস্তবে প্রথম বছরে ঝামেলা হয়, ইনভেস্টররা ঝামেলা করে, পরে আস্তে আস্তে তারা শিক্ষা নিয়ে তারা অপটিমাল চয়েস নিতে পারে, অপটিমাল ডিসিশন নিতে পারে। 4 নম্বর যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে মার্কেট ফ্রিকশনলেস। মার্কেট ইজ ফ্রিকশনলেস, মার্কেটে কোনো ফ্রিকশন নাই। সো মার্কেট হচ্ছে ফ্রি ফ্রম ট্যাক্স, মার্কেটে কোনো ইনফরমেশন সার্চিং কস্ট নাই। নো রেস্ট্রিকশন অন শেয়ার প্রাইস, শেয়ার প্রাইসকে কোনো বাধা ধরা করা হয় না, শেয়ার প্রাইসকে নির্দিষ্ট কোনো রেটে ফিক্সড করে রাখার চেষ্টা করা হয় না, এবং কোনো ব্রোকারেজ ফিস নাই। এই জিনিসগুলো না থাকলে এই জিনিসগুলো না থাকলে মার্কেটকে কি বলা হয়? ফ্রিকশনলেস বলা হয়। নো রেস্ট্রিকশন অন শেয়ার প্রাইস না, এটা হবে শর্ট সেল। নো রেস্ট্রিকশন অন, এটা হবে শর্ট সেল। ঠিক আছে, এখন শর্ট সেল করতে কোনো বাধা নাই আর কি। তো এই চারটা অ্যাজাম্পশন, এই চারটা কন্ডিশন ফুলফিল হলে আমরা মার্কেটকে ফ্রিকশনলেস বলি। ঠিক আছে, সো এরপরে কি 4 নম্বর অ্যাজাম্পশন গেল। 5 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে ইনভেস্টরস আর প্রাইস টেকার্স। ইনভেস্টর হচ্ছে কি? প্রাইস টেকার। প্রাইস টেকার দিয়ে কি বোঝাচ্ছে? যে ফর স্মল ক্যাপ শেয়ার ইট মে নট বি ট্রু। তার মানে এই অ্যাজাম্পশনটার এটা লিমিটেশনস বলে ফেলতেছে, যে ফর স্মল ক্যাপ শেয়ার ইট মে নট বি ট্রু। একজন ট্রেডার বা একজন ইনভেস্টর দ্বারা প্রাইস এফেক্ট হয় না। ছোট কোম্পানিগুলোতে বা ছোট ক্যাপের যে কোম্পানিগুলো আছে সেগুলোতে একজন ট্রেডার বা ইনভেস্টর দ্বারা প্রাইস এফেক্টেড হয়। ইনভেস্টরস আর প্রাইস টেকার্স। এটা আমি একটু আমার খাতাটা দেখি আমি কি লিখছিলাম, এটা দেখে লিখতেছি না। ফর স্মল ক্যাপ শেয়ারস ইট মে নট বি ট্রু। ইনভেস্টররা হচ্ছে মার্কেট থেকে যে প্রাইস সেট করে দেয়,
মার্কেটে তো ডিমান্ড এবং সাপ্লাই আছে। মার্কেটের যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে যে প্রাইসটা সেট হয়, সেটাই হচ্ছে ইনভেস্টররা প্রাইস হিসেবে গ্রহণ করে। এটা হচ্ছে অ্যাজাম্পশন। সিএপিএম এর অ্যাজাম্পশন কি? সিএপিএম এর অ্যাজাম্পশন হচ্ছে যে মার্কেট যে প্রাইসটা আমাদেরকে ডিমান্ড সাপ্লাইয়ের বেসিসে দেয়, ইনভেস্টররা সেই প্রাইসই কেনা বেচাটা করে। কিন্তু এটা তো হচ্ছে সিএপিএম এর অ্যাজাম্পশন, কিন্তু বাস্তবে আসলে এটা হয় না। বাস্তবে যেটা হয় যে ছোট ক্যাপ যদি হয়, ছোট ক্যাপের যদি কোম্পানি হয়, বা যে কোম্পানিগুলোর শেয়ার বেশি একটা উঠানামা করে না, যে কোম্পানিগুলোর শেয়ার প্রাইস বেশি একটা উঠানামা মানে মানুষ ট্রেড কেনা বেচা করে না, সেখানে যেটা হয়, কেউ একজন একটা পারচেজ করলেই যে প্রাইসে পারচেজটা করে সেই প্রাইসে ইকুইলিব্রিয়াম প্রাইস হয়ে যায়, মানে ওই প্রাইসটাতেই মার্কেটের প্রাইস হয়ে যায়। ঠিক আছে, সাপোজ মার্কেটের প্রাইস চলতেছে হচ্ছে 20 টাকা, মার্কেটের প্রাইস চলতেছে 20 টাকা। এখন একটা কোম্পানি, সাপোজ হচ্ছে বিবি নামের একটা কোম্পানি আছে, যেটা একদম নতুন মার্কেটে, কেউ নাম শুনে নাই এই পর্যন্ত, বা শুনলে খুব অল্প মানুষই শুনছে। তার মানে কি, এই কোম্পানির মানুষ কি করে না, বেশি একটা কেনা বেচা করে না। তো হঠাৎ করে আমি কি করলাম, আমি গিয়ে 10 টাকা দিয়ে কিছু শেয়ার বিক্রি করে দিলাম। মার্কেটের প্রাইস কিন্তু 20 টাকা, আমি কি করলাম, 10 টাকা দামে কিছু শেয়ার বিক্রি করলাম। এটাই হয়ে যাবে এখন ইকুইলিব্রিয়াম প্রাইস। মানে মার্কেটের প্রাইস এখন দ্রুত ফল করবে, মার্কেটের প্রাইস এখন 20-10-এ চলে আসবে। তো যখন ছোট কোম্পানি হয়, তখন আসলে ইনভেস্টররা প্রাইস টেকার না, ইনভেস্টররা 20 টাকা দিয়ে কেনা বেচাটা করে এরকম না, মার্কেটে যে রেট আছে সেটাতে করে না, বরং ইনভেস্টর যেটাতে প্রাইস, যে প্রাইসে কেনা বেচা করে সেই প্রাইসটা হয়ে যায় মার্কেট প্রাইস। ঠিক আছে, তার মানে ইনভেস্টররা, সিএপিএম বলতেছে ইনভেস্টররা মার্কেট থেকে প্রাইসটা নিবে, ইনভেস্টররা মার্কেট থেকে প্রাইস নিবে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ইনভেস্টররা যে প্রাইসটা দেয় সেটাই হয়ে যায় মার্কেটের প্রাইস। এরকম একটু জটিলতা আছে আর কি এখানে। না বুঝলেও সমস্যা নাই, আসলে এটা তো একটা সিম্পল একটা লাইন, পরীক্ষাতে আসলে, অ্যাজাম্পশন আসলে জাস্ট এই লাইনটা লিখে দিলেই হবে যে ইনভেস্টরস আর প্রাইস টেকার্স। ইনভেস্টররা প্রাইস মার্কেট থেকে নেয়, মার্কেট যে রেট বা যে প্রাইস ইনভেস্টরকে দেয়, ইনভেস্টররা সেটাকে গ্রহণ করে। এটা আমরা মাইক্রো ইকোনমিক্সেরও কোথাও না কোথাও পড়ছিলাম, যে ইনভেস্টররা প্রাইস টেকার্স। পারফেক্ট কম্পিটিশন মার্কেট যদি হয়, পারফেক্ট কম্পিটিশন মার্কেটে দোকানদাররা হচ্ছে প্রাইস টেকার। কম্পিটিশন মার্কেট থেকেই হচ্ছে আসলে ওরা প্রাইসটা পায়, ওরা নিজেদের মতো ইচ্ছা মতো প্রাইস সেট করতে পারে না। এরকম একটা বিষয় ছিল। যাই হোক, এটা নিয়ে আর খুব বেশি না পেঁচাই। ইনভেস্টরস, এরপরের যে অ্যাজাম্পশন হচ্ছে ইনভেস্টরস ক্যান ইনভেস্ট ইন ডিভাইজিবল অ্যাসেট। সো এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন যে ইনভেস্টররা চাইলে 2.5 পরিমাণ শেয়ারে ইনভেস্ট করতে পারে, ইনভেস্টররা চাইলে 2.3 এই পরিমাণ শেয়ারও ইনভেস্ট করতে পারে। এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, যে কোনো ফ্র্যাকশনও কি করা যাবে, ইনভেস্ট করা যাবে। কিন্তু বাস্তবে এটা আসলে হয় না। বাস্তবে আসলে কি হয়, হয় তিনটাতে ইনভেস্ট করতে হবে, 3টা শেয়ারে ইনভেস্ট করতে হবে, অথবা 4টা শেয়ারে ইনভেস্ট করতে হবে, অথবা 50টা শেয়ারে ইনভেস্ট করতে হবে, এইরকম। সো এই অ্যাজাম্পশনটা আসলে বাস্তবে টিকে না আর কি। তো এই হচ্ছে আমাদের প্রথম ইস্যু, যেটা হচ্ছে সিএপিএম এর অ্যাজাম্পশন। সো সিএপিএম এর অ্যাজাম্পশন গুলো কি কি পড়লাম? ইনভেস্টরস রিস্ক অ্যাভার্স, ইউটিলিটি ম্যাক্সিমাইজার এন্ড রেশনাল। ইনভেস্টররা হচ্ছে হোমোজিনিয়াস এক্সপেকটেশন করে, সবার এক্সপেকটেশন রিগার্ডিং দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ রিটার্ন সেম। এরপরে হচ্ছে ইনভেস্টর ওয়ান টু ম্যাক্সিমাইজ দেয়ার নেক্সট ওয়ান পিরিয়ড ওয়েলথ, যদিও পারে না এটা আসলে। এরপরে হচ্ছে মার্কেট ইজ ফ্রিকশনলেস। সো এটা তো বাস্তবে হয় না, কারণ মার্কেট তো আর ফ্রিকশনলেস কখনোই হয় না। এরপরে হচ্ছে ইনভেস্টর আর প্রাইস টেকার, সো এটাও ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে কখনো হয় না, কখনো কখনো হয় না। এরপর ইনভেস্টর ক্যান ইনডিভাইজিবল অ্যাসেট, এটাও বাস্তবে আসলে সম্ভব হয় না। সো যেগুলাই অ্যাজাম্পশন মোটামুটি তো এরকমই হয়, যাই অ্যাজাম্পশন ধরা হয় যে সেগুলো আসলে বাস্তবে হয় না দেখি তো এগুলোকে অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়। বাস্তবে যদি হইতো সেগুলোকে তো অ্যাজাম্পশন ধরার কোনো মানে কথা ছিল না। ঠিক আছে, আমরা প্রথম যে এটা পড়ছি ইনভেস্টর রেশনাল, এটাও তো সবসময় সত্য না। ইনভেস্টররা কি সবসময় রেশনাল বিহেভ করতে পারে? পারে না কিন্তু। তো এই হচ্ছে ইস্যু ওয়ান। এখন আসতেছে ইস্যু টু।
তো ইস্যু টুটা আসলে অনেক ইম্পর্টেন্ট, অনেক বলতে অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় এক্সামে আসার মতো। যে প্রুভ দ্যাট সিগমা স্কোয়ার পি মানে কি, ভ্যারিয়েন্স পোর্টফোলিওর ভ্যারিয়েন্স সেটা হচ্ছে এভারেজ কোভেরিয়েন্সের সমান। ঠিক আছে, যখন ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও আমরা হোল্ড করি, ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও যদি আমরা বানাইতে পারি, সেক্ষেত্রে সিগমা স্কোয়ার পিটা এভারেজ কোভেরিয়েন্সের সমান হবে, এটা প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, তো শুরু করি এটা কিভাবে প্রমাণ করা যায়। এটার জন্য আমরা শুরুতেই ধরে নিব যে আমাদের দুইটা অ্যাসেট আছে, একটা হচ্ছে অ্যাসেট ওয়ান, একটা হচ্ছে অ্যাসেট টু। অ্যাসেট ওয়ান এর ওয়েট হচ্ছে W1, অ্যাসেট টু এর ওয়েট হচ্ছে W2। সো W2 মানে কিন্তু আমরা এটাও লিখতে পারি ওয়ান মাইনাস, না এটা লেখা দরকার নেই, ওয়ান মাইনাস W1 লেখা দরকার নেই, না লিখি সম্ভব। যাই হোক, দুইটা অ্যাসেট, তো দুইটা অ্যাসেটের ক্ষেত্রে আমাদের ভেরিয়েন্স এই যে সিগমা স্কোয়ার পি, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা তো এটা এক্সপেক্টেড আর পি মাইনাস আর বার পি হোল স্কোয়ার। এটা আমরা জানি, এটা হচ্ছে সিগমা স্কোয়ার পি এর ফর্মুলা। এক্সপেক্টেড দিলে আর এন দিয়ে ভাগ দেওয়া লাগে না, বা পিআই দিয়ে গুণ দেওয়া লাগে না। এক্সপেক্টেড সাইনটা ইউজ করলে, সাইনটা ইউজ করলে তখন আর পিআই দিয়ে গুণও দেওয়া লাগে না, এন দিয়ে ভাগও দেওয়া লাগে না। কারণ আমরা তো নর্মালি হয় এন দিয়ে ভাগ দেই ফর্মুলাটা, অথবা পিআই দিয়ে গুণ দিই, দুইটা থেকে একটা করে অভ্যস্ত আর কি। তো পিআই এক্সপেক্টেড সাইনটা যদি সামনে দিয়ে দিই, তাহলে এই দুইটা থেকে কোনো একটাও দেওয়া লাগে না। তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে এটা। এখন এখানে মান বসাবো। রিটার্ন অফ দি পোর্টফোলিও, রিটার্ন অফ দি পোর্টফোলিও মানে কি, যেটা W1 ইন্টু RI, W2 ইন্টু RI। এটা তো আমরা হচ্ছে আজকের যে এই লেকচারের শুরুতে একটা ম্যাথ করছি, রিটার্ন অফ দি পোর্টফোলিও বের করছি W1 ইন্টু RI, W2 ইন্টু RI দিয়ে। সেম ভাবে এভারেজ রিটার্নের ফর্মুলা এটা লেখা যায় যে অ্যাসেট ওয়ান এর এভারেজ ইন্টু তার ওয়েট প্লাস অ্যাসেট টু এর এভারেজ ইন্টু তার ওয়েট, যোগ করলে আসবে এভারেজ পোর্টফোলিও রিটার্ন। ঠিক আছে, তাহলে আর পি এর ফর্মুলা লিখলাম, আর বার পি এর ফর্মুলা লিখলাম। এখানে যদি তিনটা অ্যাসেট হয়, অ্যাসেট এটা তো টু অ্যাসেট কেস, যদি অ্যাসেট যদি তিনটা হইতো, অ্যাসেট ওয়ান, অ্যাসেট টু, অ্যাসেট থ্রি, সেক্ষেত্রে আমরা কি লিখতাম? W1 R1, W2 R2 প্লাস W3 R3, এরকম লিখতাম। সেম ভাবে এটাকেও আরেকটা লাইন বাড়াই দিতাম যে W3 আর বার 3, এটাকে আরেকটা কম্পোনেন্ট বাড়াই দিতাম। এরপরে যেটা করা হয়, এই যে প্রথম অংশটা, এখানের প্রথম অংশটা আর এখানে প্রথম অংশটা, এই দুইটা অংশকে একত্র করা হচ্ছে। ঠিক আছে, এই দুইটা কম্পোনেন্টকে এক করলাম, লাস্ট দুইটা কম্পোনেন্টকে এক করলাম। ঠিক আছে, এই প্রথম দুই কম্পোনেন্ট থেকে W1 কমন যায়, সেকেন্ড কম্পোনেন্ট থেকে W2 কমন যায়। তাহলে কি দাঁড়ায়? এটা সম্পূর্ণটাকে যদি আমি এ বলি, এই সম্পূর্ণটাকে আমি বি বলবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। যদি আমাদের তিন অ্যাসেট হইতো, তিন অ্যাসেট হইলে কি আসতো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আসতো। তিনটা আসলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আসতো। তো যাই হোক, এ প্লাস বি হোল স্কোয়ার আসছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র বসাই দিছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এ প্লাস বি প্লাস সি তিনটা হলে সূত্র কি হইতো? তিনটা সূত্র আছে যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি, ওই ফর্মুলাটা বসতো। যাই হোক, এখানে দুইটা অ্যাসেটের ক্ষেত্রে যেহেতু, সো দুইটা অ্যাসেটের ফর্মুলাটা বসাইলাম। এরপরে যেটা হচ্ছে, এই যে W1 স্কোয়ার এবং এটা হুবহু লেখা হইলো এক্সপেক্টেড সাইনটা, এই যে এক্সপেক্টেড সাইনটা ছিল সবার সামনে, এটাকে এখন ইন্ডিভিজুয়াল করে করে দেওয়া হলো। আহ এখানে একটা ব্র্যাকেট হবে। এই যে এক্সপেক্টেড সাইনটা, এই এক্সপেক্টেড সাইনটা এই কম্পোনেন্টের আগে দেওয়া হইলো, এই যে সেকেন্ড কম্পোনেন্ট তার আগেও দিয়ে দেওয়া হইলো, থার্ড যে কম্পোনেন্ট তার আগেও দিয়ে দেওয়া হইলো। তার মানে এই লাইনে আসলে কি করা হয়েছে? কোনো নতুন কিছু করা হয়নি, জাস্ট এক্সপেক্টেড সাইনটাকে সবার সামনে দিয়ে দেওয়া হইলো।
এরপর যেটা হইতেছে এই যে W1 স্কোয়ার এটাকে সামনে নিয়ে আসা হইলো, তাহলে বাকি থাকলো এক্সপেক্টেড এটা। এটা কার ফর্মুলা? এটা কিন্তু সিগমা স্কোয়ার এর ফর্মুলা। তো W1 স্কোয়ার সিগমা 1 স্কোয়ার। এরপরে এখানে কি করা হয়েছে, সেকেন্ড কম্পোনেন্টের ক্ষেত্রে 2W1 W2 এটাকে সামনে নিয়ে আসা হয়েছে। তাহলে বাকি থাকলো কি এক্সপেক্টেড, এই পুরাটা এক্সপেক্টেড দিয়ে এই জিনিসটা থাকলো। এটা আসলে কার ফর্মুলা? এটা হচ্ছে একটা কোভেরিয়েন্স এর ফর্মুলা। এটা কিন্তু আবার কোভেরিয়েন্স এর ফর্মুলা। আমরা জানি নর্মালি কোভেরিয়েন্স এর ফর্মুলা আমরা জানি R1 - R bar R2 - R bar 2 ডিভাইডেড বাই n হয়। এটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্স এর ফর্মুলা। সো যেহেতু এখানে এক্স ই সাইনটা সামনে আছে, ই এক্সপেক্টেড সাইনটা সামনে আছে, সো এন তো আর লাগতেছে না। তার মানে এই অংশটা সমান কি লিখতে পারি আমরা? সিগমা 1 2, সিগমা 1 2 কোভেরিয়েন্স 1 2 লেখা যায়। সেম ভাবে লাস্ট পোর্শন যেটা আছে W2 স্কোয়ার সামনে চলে আসলো, বাকি থাকলো কি এক্সপেক্টেড দিয়ে এই পুরাটা। সো এটা হচ্ছে আবার সিগমা 2 স্কোয়ার এর ফর্মুলা। তাহলে 2 এর ক্ষেত্রে ফর্মুলাটা কেমন আসলো? W স্কোয়ার সিগমা স্কোয়ার, আবার এখানে W স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস 2 × W1 W2 আমাদের যে নর্মাল ভেরিয়েন্স এর ফর্মুলা সেটা আসে। সেম ভাবে আমি যদি তিনটা অ্যাসেটের জন্য এই কাজটা করতাম, আমি অলরেডি বলে বলে আসছি, তিনটা অ্যাসেটের ক্ষেত্রে ফর্মুলাটা এরকম হইতো: W1 স্কোয়ার সিগমা 1 স্কোয়ার, W2 স্কোয়ার সিগমা 2 স্কোয়ার, ওই যে এটা সামনে আসতো, W স্কোয়ার 3 সিগমা স্কোয়ার 3 এটা আসতো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে হয়তো +2ab +2bc +2ca, এইরকম আর কি। এটা আমরা 407 পোর্টফোলিও ম্যানেজমেন্টে এইটাও বের করে আমরা দেখাইছি। 407-এ এটাও কিন্তু আমরা বের করছি, 3 অ্যাসেটের যেটা। এটা চাইলেই ইজিলি করে ফেলা সম্ভব। তো স্যার করে নাই, স্যার জাস্ট 2 অ্যাসেটেরটা করছে, 3 অ্যাসেটেরটা লাইকওয়াইজ দিয়ে লিখে দিয়ে দিছে। তো লাইকওয়াইজ ফর এন অ্যাসেট, যদি এনটা অ্যাসেট হয় তাহলে ফর্মুলাটা কেমন হবে? এন অ্যাসেট হইলে ফর্মুলাটা হবে হচ্ছে, এখানে তো যখন দুইটা অ্যাসেট তখন দুইটা ভেরিয়েন্স, তাই না? এই একটা ভেরিয়েন্স, এটা একটা, এটা কিন্তু আরেকটা, এই দুইটা ভেরিয়েন্স আসলে। তিনটা অ্যাসেটের ক্ষেত্রে কয়টা ভেরিয়েন্স আসছে? তিনটা ভেরিয়েন্স, 1 2 3। তার মানে এন অ্যাসেট যদি হয়, এন অ্যাসেট হইলে কি হবে? এন পরিমাণ অ্যাসেট হবে, এন পরিমাণ ভেরিয়েন্স হবে। এই জন্য এটাকে কি করা হয়েছে, সামেশন উপরে এন আর W স্কোয়ার I সিগমা স্কোয়ার I লেখা হয়েছে। মানে এন অ্যাসেটের জন্য এটা সত্য। এবং লাস্ট পার্টটা কি হবে, যখন আমার অ্যাসেট দুইটা, দুইটা অ্যাসেটের ক্ষেত্রে আমার কোভেরিয়েন্স আসছে কয়টা? দুইটা। এই যে 2 × W1, তার মানে দুইটা কোভেরিয়েন্স টার্ম আসছে। তিনটা অ্যাসেটের সময় কয়টা কোভেরিয়েন্স আসছে? 6টা কোভেরিয়েন্স আসছে। 2 2 2, 6টা কোভেরিয়েন্স আসছে। ঠিক আছে। সো এন পরিমাণ অ্যাসেটের জন্য, এন পরিমাণ অ্যাসেটের জন্য এই যে WI WJ সিগমা IJ, তার সামনে থাকবে ডাবল সামেশন, তার সামনে থাকবে ডাবল সামেশন, এই পরিমাণ কোভেরিয়েন্স টার্ম আসবে। তো কোভেরিয়েন্স টার্ম কয়টা আসবে সেটা বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে n² - n, এই পরিমাণ কোভেরিয়েন্স টার্ম আসবে। কোভেরিয়েন্স মানে এই যে এটা, এটা এবং এটা। এটা এখানে এখানে কয়টা দেখতেছি? 2 2 4 2 6, 6টা কোভেরিয়েন্স আসছে। কয়টা অ্যাসেটের জন্য? তিনটা অ্যাসেটের ক্ষেত্রে। 3 স্কোয়ার বসাই দেই, n² n এর মান তো 3, তিনটা অ্যাসেট, 3² - n, n এর মান আবার 3, তাহলে কত হয়? 3 3 9, 3 3 6। তো এই হচ্ছে 6টা। এভাবে যত অ্যাসেট বাড়বে, যদি 4 অ্যাসেট হয়, 4 অ্যাসেট হইলে আমার ভেরিয়েন্স টার্ম আসবে 4টা। মানে এখানে শুরুতে আসবে 1টা 2টা 3টা 4টা আসবে। আর এখানে কয়টা আসবে? এখানে আসবে, আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, 4² - 4, এরকম ভেরিয়েন্সটা কোভেরিয়েন্স টার্ম আসবে। তার মানে কয়টা আসবে? 4 4 16, 16 থেকে 4 গেলে 12টা আসবে। যাই হোক, আমাদের এই ক্যালকুলেশন দরকার নাই। মেইন কথা হচ্ছে আমাদের 2 অ্যাসেট হইলে ফর্মুলাটা এরকম হয়, এটা খাতায় বের করে দেখাইতে হবে। 3 অ্যাসেটের ফর্মুলাটা এটা মুখস্থ রাখতে হবে, খাতায় লিখতে হবে। এরপরে লিখতে হবে লাইকওয়াইজ ফর এন অ্যাসেট। এন অ্যাসেট যদি হয় সেক্ষেত্রে ফর্মুলাটা যে এটা হবে এটা লিখতে হবে। এন অ্যাসেট যদি হয় সেক্ষেত্রে ভেরিয়েন্স গুলার যোগফল আর হচ্ছে WI WJ কোভেরিয়েন্স IJ, সেটার সামনে ডাবল সামেশন দিয়ে বুঝাইতে হবে। এটা হচ্ছে এন অ্যাসেটের জন্য ফর্মুলা, মানে এটার জেনারেলাইজ ফর্মুলা, 2 অ্যাসেট 3 অ্যাসেট 4 অ্যাসেটের জেনারেলাইজ ফর্মুলা। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ তো, আমাদের প্রশ্ন তো ছিল হচ্ছে এটা, যে সিগমা স্কোয়ার পি কে সিগমা আই জে, এভারেজ সিগমা আই জে বানানো।
সিগমা স্কোয়ার পি থেকে সিগমা আই যেতে যাওয়া। এইটার আন্ডারে আমরা কি করলাম, 2 সেট এর জন্য একটা ফর্মুলা বের করলাম, 3 সেট এর জন্য একটা বের করলাম, এবং এন সেট এর জন্য একটা জেনারেল একটা ইকুয়েশন আনলাম। এই জেনারেল ইকুয়েশনটা ধরে এখন আমাদের এই দিকে যাওয়া হবে। আমাদের যে মেইন পারপাস, যেটা সিগমা স্কোয়ার পি সমান সিগমা আই, যেটার দিকে যাওয়া হবে এই ইকুয়েশনটা ধরে। ডিরেক্ট এখান থেকে স্টার্ট করলে হবে না, এটা মুখস্থ করে আমি এখান থেকে স্টার্ট করলে স্যার বলছে হবে না। আগে 2 সেট এটা প্রমাণ করে দেখাইতে হবে, 3 সেটটা লিখতে হবে, এরপরে বলতে হবে যে এন সেটের জন্য এই ফর্মুলাটা প্রযোজ্য, বা এন সেটের জন্য এই ফর্মুলাটা আসবে সব সময়। এখন এই ইকুয়েশনটাকে আমরা একটু সিম্পলিফাই করব, করে ওই আমাদের প্রমাণের দিকে যাব। সো প্রমাণের দিকে যাওয়ার জন্য যেটা করতে হবে, ধরে নিতে হবে, আমাদের একটা অ্যাজাম্পশন ধরতে হবে। অ্যাজাম্পশন হচ্ছে যে আমরা ধরে নিব যে এখানে আমাদের যতগুলো অ্যাসেট আছে, এন অ্যাসেট, তাই না, এন অ্যাসেট, যতগুলো অ্যাসেট আছে প্রত্যেকটা অ্যাসেটে আমার ইকুয়াল ইনভেস্টমেন্ট। আমাদের অ্যাজাম্পশন হচ্ছে প্রত্যেকটা অ্যাসেটে আমাদের কি ইকুয়াল ইনভেস্টমেন্ট। যদি ইকুয়াল ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ডাব্লিউ ইউজ না করে এখানে এন 1/n ইউজ করতে পারি। ডাব্লিউ কখন ইউজ করি, যখন এক একটা অ্যাসেটে এক এক পরিমাণ ইনভেস্টমেন্ট করি আমরা। আবার বলি, যখন আমরা এক একটা আমাদের পোর্টফোলিওর এক একটা অ্যাসেটে এক এক পরিমাণ ইনভেস্ট করি, তখন আমরা ডাব্লিউ আই ইউজ করি, ডাব্লিউ আই। কিন্তু যদি আমাদের ইনভেস্টমেন্ট হয় সব অ্যাসেটে সমান, সব অ্যাসেটে 5 টাকা 5 টাকা 5 টাকা করে, তাহলে আমরা কি ইউজ করতে পারি, এখানে ডাব্লিউ স্কোয়ার না ইউজ করে 1/n² ইউজ করতে পারি, 1/n²। সেম ভাবে এখানে ডাব্লিউ আই এর জায়গায় 1/n, ডাব্লিউ জে এর জায়গায় 1/n। তার মানে স্কোয়ার থাকলে স্কোয়ার দিব, স্কোয়ার না থাকলে স্কোয়ার দিব না। তাহলে দেখি ডাব্লিউ স্কোয়ার কে কোথায় কিভাবে রিপ্লেস করছে, এই যে 1/n² দিয়ে রিপ্লেস করছে। ডাব্লিউ আই কে কিভাবে রিপ্লেস করছে, 1/n দিয়ে। ডাব্লিউ আরেকটা যে ছিল এটাকে কিভাবে রিপ্লেস করছে, 1/n দিয়ে। তার মানে আগের যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে কি করা হয়েছে, এই ইকুয়েশনটাকে জাস্ট 1/n দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে, 1/n দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ কি এখানে অ্যাজাম্পশন কি, অ্যাজাম্পশন হচ্ছে যে উই হ্যাভ ইনভেস্টেড ইকুয়ালি ইন এভরি অ্যাসেট। এটা আমাদের প্রমাণ করার সুবিধার্থে ধরে নিতে হয়েছে, কারণ ডাব্লিউআই দিয়ে কাজ করলে আমরা আমাদের ওই যে যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা প্রমাণ করতে পারবো না। এজন্য এখানে আমাদের একটা অ্যাজাম্পশন ধরে নিতে হয়েছে যে ইকুয়াল ইনভেস্টমেন্ট। সো এই অ্যাজাম্পশন ধরে আগাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে এই যে 1/n², এটাকে 1/n² লেখা হইলো, ব্র্যাকেটটা জাস্ট তুলে দেওয়া হইলো, এখানে 1/n আর 1/n এ গুণ করা হইলো, 1/n² আসলো। ঠিক আছে, এই 1/n²টাকে এখন একটু এই সামেশনের বাহিরে নিয়ে আসা হইলো, 1/n² সামেশন সিগমা স্কোয়ার আই। এখানেও সেম 1/n²টাকে ব্র্যাকেটের এই সামেশনের বাহিরে নিয়ে আসা হইলো। ঠিক আছে, সিম্পল কাজ, জাস্ট এগুলাকে বাহিরে নিয়ে আসা। এরপরে যেটা করা হচ্ছে যে এই যে সিগমা সামেশন সিগমা স্কোয়ার আই, এই লাইন থেকে আমি ডিরেক্ট এই লাইনে চলে যাই, এই লাইনে চলে আসি ডিরেক্ট, মাঝখানের গুলা না দেখলেও চলে। সিগমা স্কোয়ার আই, হ্যাঁ, এটা প্রমাণটা আসলে এখান থেকে কিভাবে আসছে, এটার প্রমাণটা আসলে মাঝখানে দেখানো হয়েছে। তো সিগমা সামেশন সিগমা, তো আমরা জানি যে কি সামেশন, কোনো কিছুর সামেশন সমান কি, অথবা কোনো কিছুর এভারেজ সমান কি, এভারেজের ফর্মুলাটা বলি, এভারেজের ফর্মুলাটা আমরা দেখে অবস্থা, এক্স বার সমান কি আমরা লিখি, এক্স বার সমান সমান এটা না, সামেশন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এন, এটা হচ্ছে আমাদের এভারেজের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা। এখানে কি দেখতেছি, সামেশন সিগমা স্কোয়ার দেওয়া, তার মানে আমাদের এই জিনিসটার মান বের করতে হবে, সামেশন এক্স এর মান বের করতে হবে। তো সামেশন এক্স এর মান কি হবে, এই দুইটা গুণ হবে এন ইন্টু এক্স বার, এন ইন্টু এক্স বার হবে। তো সেম ভাবে আমি কি করতে পারি, সামেশন সিগমা স্কোয়ার, এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান আমি লিখতে পারি না এন ইন্টু সিগমা বার স্কোয়ার। ঠিক আছে, সামেশনকে তুলে দিলে কি লিখতে হয়, মানে সামেশনকে তোলার সিস্টেম কি, সামেশনকে তোলার জন্য জাস্ট এন দিয়ে দিলেই হয়, সামেশনকে আউট করে এন দিয়ে বাকি যেটা থাকবে সেটার উপর একটা আবার স্টান দিয়ে দিলেই হয়। ঠিক আছে, এটা কিভাবে আসছে, এই যে এইভাবে, স্যার এখানে এখানে দেখানো আছে অলরেডি, এখানে কিন্তু অলরেডি দেখানো আছে। তো এই গেল এটা থেকে এই জায়গাটা কিভাবে আসলো, সেম ভাবে এটাও সেম, এখানে ডাবল সামেশন সিগমা আই যে আছে, তো ডাবল সামেশন সিগমা আই যে, এটার মান, এটার পরিবর্তে আমরা কি লিখছি,
লিখছি হচ্ছে যে 1/n² না, 1/n² না, n² মাইনাস n ইন্টু সিগমা বার জে, এটা লিখছি। কিভাবে লিখছি? এই যে আমাদের অ্যাভারেজের ফর্মুলা কি, সিগমা বার, এটার ফর্মুলা কি, ডাবল সামেশন সিগমা আই জে ডিভাইডেড বাই n² মাইনাস n। এখানে n দিয়ে ভাগ দিই নাই, কারণ আমার তো কোভেরিয়েন্স টার্ম কয়টা, কোভেরিয়েন্স টার্ম তো n² মাইনাস nটা হয়। ঠিক আছে, আমাদের যে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে আমরা কি লিখছিলাম, এই যে এখানে একটা ফর্মুলা লিখছিলাম না, n² মাইনাস n। তো কোভেরিয়েন্স টার্ম আসলে nটা হয় না, যে আমি n দিয়ে যে ভাগ দিব, n আসলে n পরিমাণ, n সংখ্যক তো হয় না, n² মাইনাস n এতগুলা হয়। কোভেরিয়েন্স টার্ম কয়টা হয়, n² মাইনাস n এতগুলা হয়। তো এভারেজের ফর্মুলা কি হবে, এভারেজের ফর্মুলা হবে সামেশন, সমষ্টি, ডিভাইডেড বাই যতগুলা n আছে, যতগুলা কোভেরিয়েন্স টার্ম আছে। সো একটা ভেরিয়েন্সের ফর্মুলাতে n সংখ্যক কোভেরিয়েন্স টার্ম থাকে না, n সংখ্যক কোভেরিয়েন্স টার্ম থাকে না, যেখানে এখানে n সংখ্যক কোভেরিয়েন্স টার্ম আমরা n দিয়ে ভাগ দিয়ে দিছি। হ্যাঁ, এখানে আসলে n সংখ্যক কোভেরিয়েন্স টার্ম থাকে না। 3 অ্যাসেটের ক্ষেত্রে 3টা n থাকে, 4 অ্যাসেটের ক্ষেত্রে 4টা n থাকে, এজন্য এখানে n দিয়ে ভাগ দিছি। কিন্তু কোভেরিয়েন্স টার্ম আসলে nটা হয় না, যার কারণে n² মাইনাস n সংখ্যক হয়। এজন্য এভারেজ করার সময় n² n দিয়ে ভাগ দিছি। যাই হোক, এখন আমাদের লাগবে কি, ডাবল সামেশন আই জে, এটার মানটা লাগবে। ডাবল সামেশন আই জে, আর আর গুণ করলে আমার কি আসলো, ডাবল সামেশন আই এর জায়গায় এটা আসলো, এটাকে বসাই দিলাম। এই এখন কিছু অ্যারিথমেটিক কাজ টাজ করা হয়েছে, কাজ করে আমাদের যে ফর্মুলা সেটাতে চলে যাওয়া হয়েছে। তো কিভাবে দেখি, এন, এই যে এন 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 স্কোয়ারে কাটা যায়, এন আর এন স্কোয়ারে কাটা যায়, তাহলে কি থাকে, সিগমা আই হোল স্কোয়ার বার ডিভাইডেড বাই এন থাকে। আর এখানে কি অবস্থা, n² মাইনাস n একে, n² মাইনাস n এটা গুণ দিল, n² নিচে, সিগমা আই জে এটা লিখলো। এরপরে এইখান থেকে এই লাইনে আসছে, এই যে n² মাই বাই n², এই যে জিনিসটা করছে, এই জায়গাটা থেকে এই জিনিসটা করছে, সিম্পল। এরপর এটা দিয়ে এটাকে ভাগ দিছে, 1/n আসছে। এরপরে যেটা হইলো, সিগমা আই জে বাই এন এটা আছে, এখানে সিগমা আই জে দিয়ে এটাকে গুণ দেওয়া হইলো, এই দুইটাকে গুণ দেওয়া হইলো। আচ্ছা, এখন আসতেছে এই জায়গাটা থেকে আমরা, আমাদের আনসার তো এটা, আমাদের আনসার কিন্তু এটা, কারণ এই দুইটা জিনিসকে কি করতে হবে, আউট করে দিতে হবে। কিভাবে আউট করে দিব, এটা সমান 0 লিখে দিব, এটা সমান 0 লিখে দিব, এটা সমান 0, এটা সমানও 0, তাহলে বাকি থাকলো কি, সিগমা আই জে, তো আমাদের প্রমাণ হয়ে গেল সিগমা বার আই জে। তাহলে আমাদের মেইন যে উদ্দেশ্য ছিল এটাতে আসা, এটাতে চলে আসবে। এখন এটাকে 0 লিখলাম, এটাকে 0 লিখলাম, কেন 0 লিখলাম, এখানে একটা অ্যাজাম্পশন হচ্ছে, এন এর মান যদি আমরা যত বড় করতে থাকবো, এন এর মান যদি অনেক বড় করি, পোর্টফোলিওতে যদি আমি এন এর মানটাকে অনেক বড় করে রাখতে পারি, সেক্ষেত্রে এটা কিন্তু 0-র দিকে মুভ করে। সেম ভাবে এটাও এটাও যেহেতু এনটা নিচে আছে, সো এন দিয়ে ভাগ দিলে এটা আপনার 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে লিখতে হবে যে লেটস অ্যাজিউম এন গোস টু ইনফিনিটি। এন এর মান যদি অনেক বড় করতে পারি আমরা, তো কি হবে, প্রথম অংশটা 0 হয়ে যাবে, লাস্ট অংশটাও 0 হয়ে যাবে, বাকি থাকবে শুধু মাঝের টার্মটা। সুতরাং সিগমা স্কোয়ার পি দিয়ে আমরা শুরু করছিলাম, এটার আনসার চলে আসলো সিগমা বার আই জে, মানে কোভেরিয়েন্স, সিকিউরিটি গুলার মধ্যে যে কোভেরিয়েন্স, সেটাই শুধুমাত্র আমার রিস্ক কম্পোনেন্ট হয়ে দাঁড়ায়। তাহলে সামারি কি, সামারি হচ্ছে, আমি যদি একটা পোর্টফোলিও বানাই, ওই পোর্টফোলিওটাতে আমি যদি অনেকগুলা অ্যাসেট নিয়ে আসতে পারি, অনেকগুলা অ্যাসেট, ওয়েল ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও, অনেকগুলো অ্যাসেট যদি নিয়ে আসতে পারি, তাহলে ওই পোর্টফোলিওটার যে রিস্ক, সেটা কত হবে, ওই পোর্টফোলিওটার রিস্ক হবে আসলে সিকিউরিটি গুলার মধ্যে যে কোরিলেশন বা কোভেরিয়েন্স, ওইটার সমান। সিকিউরিটি গুলার মধ্যে যে, সিকিউরিটি গুলার রিস্কের মধ্যে, সিকিউরিটি গুলার রিস্কের মধ্যে যে কোভেরিয়েন্স বা সিকিউরিটি গুলার মধ্যে যে কোভেরিয়েন্স, ওইটা সমান হয়ে যাবে আমার পোর্টফোলিও রিস্ক। তার মানে পোর্টফোলিও রিস্কের মধ্যে আর ভেরিয়েন্স টার্ম, কোনো ভেরিয়েন্স টার্ম কোনো থাকতেছে না, নির্দিষ্ট কোনো সিকিউরিটির যে ভেরিয়েন্স, ওই ভেরিয়েন্স গুলো আর থাকতেছে না, বরং সিকিউরিটি গুলোর মধ্যে যে কোভেরিয়েন্স টার্মটা আছে, সেটাই হয়ে যাচ্ছে আমার রিস্কের ফর্মুলা। ঠিক আছে, তো এই হচ্ছে প্রমাণ, এটা এক্সামে আসার মতো একটা প্রমাণ। সো এখানে লিখছে, সো পোর্টফোলিওর ভেরিয়েন্স, এটা প্রথমটা, পোর্টফোলিও ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু এভারেজ কোভেরিয়েন্স বিটুইন দি অ্যাসেটস, টু অ্যাসেট না, এখানে অনেকগুলো অ্যাসেটের যে কোভেরিয়েন্স থাকবে,
সেগুলোর অ্যাভারেজটাই হয়ে যাবে সিকিউরিটির পোর্টফোলিও। ঠিক আছে, তো এই জিনিসটার উপর একটা বেস করে এখন একটা ম্যাথ আছে। এই জিনিসটা যেটা পড়লাম সেটার উপর বেস করে একটা ম্যাথ আছে। এই ম্যাথটা করলেই এই লেকচারটা শেষ হবে আর কি। এই যে এক পেজ আছে just। সো দেখি কিভাবে প্রশ্নটা কি দেওয়া আছে। প্রশ্ন দেওয়া আছে হচ্ছে সিগমা স্কয়ার এর অ্যাভারেজ 50, অ্যাভারেজ সিগমা স্কয়ার। আচ্ছা, এখানে আমি আর একটু পিছনে যাই। পিছনে গিয়ে আরেকটা কথা বলে আসি, সেটা হচ্ছে আমাদের এই লাইনটার দিকে একটু নজর রাখতে হবে। আহ অনলাইনটা বলে দিই, সেটা হচ্ছে এটা। এই লাইনটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। তার মানে জিরো বানানোর আগে, এটা জিরো হয়ে যাওয়ার আগে এটাকে তো আমরা জিরো জিরো লিখে ফেলি না, লাস্ট দুইটা টার্মকে তো জিরো জিরো লিখে ফেলি। জিরো জিরো লেখার আগের যে এই যে লাইনটা, সিগমা বার আই জে ডিভাইড বাই এন প্লাস 1 - 1/n সিগমা বার আই জে, এই লাইনটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। এটা কার ফর্মুলা? সিগমা স্কয়ার পি এর ফর্মুলা। এটা সিগমা স্কয়ার মানে পোর্টফোলিও ভেরিয়েন্সের একটা ফর্মুলা। তো পোর্টফোলিও ভেরিয়েন্সের ফর্মুলা আমরা যা জানি ততদিন যা জানি, কিন্তু এখন আমাদেরকে নতুন করে এই ফর্মুলাটাও মুখস্থ রাখতে হবে, যে এটাও হচ্ছে একটা ভেরিয়েন্সের একটা ফর্মুলা, যেটা হচ্ছে এভারেজ কোভেরিয়েন্স ডিভাইডেড বাই এন প্লাস 1/1 - 1/n কোভেরিয়েন্সের এভারেজ। সরি সরি, এটা এটা কিন্তু সিগমা স্কয়ার, এটা কিন্তু সিগমা আই যে লেখা বলে, এটা আসলে আই যে হবে না, এটা হবে সিগমা স্কয়ার আই। সিগমা স্কয়ার আই হবে। ঠিক আছে, সিগমা স্কয়ার এই যে সেম কম্পোনেন্টটা থাকবে আর কি। সিগমা স্কয়ার আই বাই এন প্লাস 1 - 1/n সিগমা আই জে। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখন এই ম্যাথে এটা কাজে লাগবে। আচ্ছা, দেখি প্রশ্নে কি কি দেওয়া আছে। অ্যাজিউম দ্যাট সিগমা স্কয়ার আই সমান 50। এটা আসলে কোন টার্মটা? এই যে এটা প্রথম যে টার্মটা, আমি ফর্মুলাটা যেটা বললাম, এই যে সিগমা স্কয়ার বার, এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 50। এরপরে কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স এর মান কত দেওয়া আছে? এভারেজ কোভেরিয়েন্স দেওয়া আছে 10। এভারেজ কোভেরিয়েন্স দেওয়া আছে 10। তো রিকোয়ারমেন্টস হচ্ছে পোর্টফোলিও ভেরিয়েন্স বের করো ফর ইকুয়ালি ওয়েটেড পোর্টফোলিও when number of assets in the portfolio is 5, 10, 20, 100। তো আমার অ্যাসেটের মান, নাম্বার অফ অ্যাসেট হচ্ছে 5টা, হইতে পারে 10টা, হইতে পারে 20টা, হইতে পারে 100টা। তো প্রত্যেকটা এর জন্য আমি কি বের করব? পোর্টফোলিও ভেরিয়েন্স বের করব। তো এই যে পোর্টফোলিও ভেরিয়েন্সের জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? এই ফর্মুলাটা। এই ফর্মুলাতে সবকিছু বসায় দিব। তো ফর্মুলাটা লিখি, এই যে ফর্মুলাটা লিখছে, অ্যাভারেজ সিগমা স্কয়ার ডিভাইড বাই এন প্লাস 1 - 1/n সিগমা আই জে। তো এখানে সবার মান বসাই দিলাম। 1/n প্রথম কেসে এন এর মান কত? 5, যে 5 বসাইলাম। সিগমা স্কয়ার, এটা 50 দেওয়া আছে। সিগমা এই যে কোভেরিয়েন্স 10 দেওয়া আছে। আমার আনসার আসলো কত? 18। সেম ভাবে 10টা অ্যাসেটের জন্য আসলো 14। অ্যাসেটের সংখ্যা যখন 20, তখন এটা চলে আসলো 12তে, রিস্ক চলে আসলো 12তে। অ্যাসেটের মান যখন 100, তখন এটা কততে আসলো? 10.4-এ আসলো। তার মানে কি, এন এর মান যত বাড়তেছে, এন এর মান যত বাড়তেছে, রিস্ক কিন্তু তত কমতেছে, রিস্ক কিন্তু তত কমতেছে। এবং এটা কার দিকে যাচ্ছে? এই যে 10.4, এটা যদি আমি 1000ও বানাই, এখন যদি আমি 1000 বানাই, তাহলে এটা কি হবে? এটা 10-এর নিচে যাবে না। এখানে এন এর পরিমাণ তো 100, মানে 100টা অ্যাসেট আমি ইনভেস্ট করতেছি। আমি যদি 1000টা অ্যাসেটও ইনভেস্ট করি, 1 লাখ অ্যাসেটও ইনভেস্ট করি, 1 কোটি অ্যাসেটের মধ্যে ইনভেস্ট করি, সেক্ষেত্রে এটা কি হবে না? 10-এর নিচে যাবে না, এটা 10-এর কাছাকাছি যেতে থাকবে। 10-এর কাছাকাছি যেতে থাকবে। কেন 10-এর কাছাকাছি যেতে থাকবে? কারণ হচ্ছে 10 হচ্ছে আমাদের কোভেরিয়েন্স। 10 কিন্তু আমাদের কোভেরিয়েন্স। আমরা জানি কোভেরিয়েন্সের নিচে কখনোই রিস্ক যাবে না, রিস্কের মান কখনোই কোভেরিয়েন্সের নিচে যাবে না। এটাই তো আমরা একটু আগে প্রমাণ করলাম, যে সিগমা স্কয়ার পি কত হবে? সিগমা আই জে বার, মানে কোভেরিয়েন্স এর সমান হবে যখন এন এর মান কত হবে? ইনফিনিটি হবে। তার মানে এন এর মান আমি যতই বাড়াই না কেন, এটা 10-এর কাছাকাছি যেতে থাকবে, 10-এ যাবে, কিন্তু 10-এর পরে যাবে না, 10-এর নিচে যাবে না। তো এই হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। তো সেকেন্ড রিকোয়ারমেন্টের আনসার আমি বলে ফেলছি। হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল পোর্টফোলিও ভেরিয়েন্স? মিনিমাম
পসিবল পোর্টফোলিও ভেরিয়েন্স। তো এটা যেটা বললাম যে 1000 হইলেও এটা 10-এর নিচে যাবে না, তার মানে কি মিনিমাম কত, 10। এই হচ্ছে সেকেন্ডের আনসার। সেকেন্ডের আনসার হচ্ছে কত, 10। মিনিমাম ভেরিয়েন্স কত হবে, মিনিমাম ভেরিয়েন্স হবে 10। 3 নাম্বার যে রিকোয়ারমেন্ট, 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে সাপোজ তুমি একটা পোর্টফোলিও বানাইতে চাও যেখানে তোমার ভেরিয়েন্স হবে 10% হায়ার দেন দ্য মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। আমার মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও কত, 10 কিন্তু, যেটা কোভেরিয়েন্স এর মান। মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও আমরা যেটা বিতে বের করলাম, মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও বা মিনিমাম পসিবল পোর্টফোলিও ভেরিয়েন্স, এটা কিন্তু 10। তো এখন বলতেছে যে তুমি যদি এমন একটা পোর্টফোলিও বানাইতে চাও যেখানে তোমার ভেরিয়েন্স কত হবে, তোমার ভেরিয়েন্স হবে 10% হায়ার দেন মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। তাহলে 10% থেকে 10% হায়ার, তাহলে এটা কত হবে, 11 হবে না? এই যে 10% থেকে বলতেছে 10% হায়ার হবে, 10% তো আছেই, আরো 10% বাড়বে, তাহলে আমার রিস্ক কত আসবে, 11%। এটাই বলছে যে আমার তুমি তুমি যদি একটা পোর্টফোলিও বানাইতে চাও যেখানে তোমার পোর্টফোলিও রিস্কটা হবে 11%, ঠিক আছে, ওই পোর্টফোলিওতে তোমার কয়টা অ্যাসেট রাখতে হবে, ওই পোর্টফোলিওতে তোমার হোয়াট ইজ দ্য নাম্বার অফ সিকিউরিটিস, কয়টা পোর্টফোলিও মেনটেন মানে কয়টা অ্যাসেটে ইনভেস্ট করলে তোমার রিস্ক হবে 11%। ডিরেক্ট 11% বলে দেয় নাই, বলে দিছে যে মিনিমাম ভেরিয়েন্স থেকে 10% বেশি হবে। এরকম ভাবে যে কোনো ভাবে বলতে পারে যে মিনিমাম ভেরিয়েন্স থেকে 20% বেশি হবে, মিনিমাম ভেরিয়েন্স থেকে 30% বেশি হবে। তাহলে এটা আমরা বের করে নিতে হবে যে আমাদের ডিজায়ার্ড পোর্টফোলিও ভেরিয়েন্স কত। সো ডিজায়ার্ড পোর্টফোলিও ভেরিয়েন্সটা বের করলাম, বের করে এই যে আমাদের যে ভেরিয়েন্সের ইকুয়েশন, ওই ইকুয়েশনে সবার মান বসায় দিব। আমরা শুধু এন এর মান জানি না, এন এর মান তো বের করতে বলছে, এন এর মান বের করতে বলছে। তো এই যে সিগমা স্কোয়ার পি সমান 11, সিগমা স্কোয়ার পি এর ফর্মুলা তো এটা 1/n, এই ফর্মুলাটা। তো এখানে আমরা সব জানি, সিগমা স্কোয়ার পিও জানি, সিগমা স্কোয়ার পি এর মান 11 এটাও জানি, ফর্মুলাটাতে সবকিছু জানি, জাস্ট এন এর মানটা জানি না। তাহলে কি করলাম, এটা এদিক সেদিক করে এন এর মান 40 বের করে ফেললাম। তার মানে কি, তার মানে হচ্ছে 40টা অ্যাসেটে ইনভেস্ট করলে আমার পোর্টফোলিওর ভেরিয়েন্স আসবে 11। 40টা অ্যাসেটে ইনভেস্ট করলে আমার পোর্টফোলিওর যে ভেরিয়েন্স সেটা হবে 11। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট এবং এখানে যে প্রমাণটা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 8 এবং 9 গেল, 8 আর 9 না, 7 আর 8 কেস। এটা এখন তাহলে 9 নাম্বার লেকচার হবে আর কি পরে।